ওকে, তাহলে আজকে আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে পরম তাপমাত্রায় আমাদের অর্ধপরিবাহী আদর্শ অন্তরকের ন্যায় কাজ করে, তাই তো? আচ্ছা, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় যোজন ব্যান্ড সম্পূর্ণ পূর্ণ থাকে এবং কন্ডাকশন ব্যান্ড কেমন থাকে? কন্ডাকশন ব্যান্ড কোনো ইলেকট্রন থাকে না, ওই জন্য এটা কিসের নামে কাজ করবে? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এটা হচ্ছে ইলেকট্রন দ্বারা ফিল্ড, আর এটা একেবারে ফাঁকা, নাল। হ্যাঁ, এই জন্য তোমার এটা যেহেতু থাকে না কোনো ইলেকট্রন, তাই এটা মানে আমরা তো জানি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে আমাদের পরিবাহী আহ, কতটুকু তড়িৎ পরিবহন করতে পারবে বা কতটুকু পারবে না, তাই তো? যেহেতু এখানে ইলেকট্রন থাকে না, সেহেতু আমাদের অর্ধপরিবাহী পরম শূন্য তাপমাত্রায় আদর্শ অন্তরকের ন্যায় কাজ করে। আচ্ছা, এবার পরিবাহী। পরিবাহীতে আমরা বলছি যে কি পরিবাহীতে কেমন হয়, এই ব্যান্ডগুলো ওভারল্যাপড হয়ে যায় না একে অপরের সাথে? ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, হ্যাঁ, কোনো এনার্জি গ্যাপ থাকবে না, কোনো ফরবিডেন ব্যান্ডও থাকবে না, এরা একে অপরের সাথে ওভারল্যাপড হয়ে যাবে। ওভারল্যাপড হয়ে যাওয়ার কারণে কি, এদের দুইটা মানে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড মিলেমিশে একাকার হয়ে গেছে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডেও চলে গেছে। এই জন্য এরা সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। এবং তাপমাত্রা বৃদ্ধি কমের সাথে আমরা পরিবাহীটা আমরা কিন্তু তড়িৎ চলাচলিত পড়ছিলাম, মনে আছে? যে তাপমাত্রা বাড়ালে কি হয়, ইলেকট্রনগুলো সংঘর্ষ বেড়ে যায়, এই জন্য রোধ বাড়ে, পরিবাহিতা কমে যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা হচ্ছে আজকে অর্ধপরিবাহীর ভেতরে ঢুকবো। আমরা তো ইতিমধ্যেই আহ, যে টপিকগুলো পড়লাম, আমরা হচ্ছে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, শক্তি, ব্যান্ড, তারপর ব্যান্ডের ব্যান্ড তত্ত্ব। তা ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমরা যে অর্ধপরিবাহী, কুপরিবাহী আর হচ্ছে পরিবাহী পড়লাম, এটা কি বোঝা গেছে তোমাদের? ক্লিয়ার হয়েছে? ব্যান্ড তত্ত্ব কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ব্যান্ড তত্ত্ব কিন্তু ইম্পর্ট্যান্ট, ব্যান্ড তত্ত্বের সাহায্যে কিন্তু মানে হচ্ছে এই ব্যাখ্যাটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, এটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যে ব্যান্ড তত্ত্বের সাহায্যে প্রকাশ করো। এছাড়া আমরা আরেকটা ওয়েতে প্রকাশ করতে পারি, সেটা কি? কিভাবে? অর্ধপরিবাহী, অপরিবাহী, কুপরিবাহী আলাদা বলতে পারি না, যে যে হচ্ছে সংজ্ঞা বলতে পারি না, যে ভালো তড়িৎ গ্রহণ করতে পারে সে সুপরিবাহী, যে কম পারে একটু কম সে হচ্ছে অর্ধপরিবাহী, যে মোটেই পারে না সে হচ্ছে অপরিবাহী, তাই না? আর আমরা ব্যান্ড তত্ত্বের সাহায্যে প্রকাশ করতে পারি যে কিভাবে হয়, কারণ ব্যান্ড তত্ত্বের সাহায্যে কি, যে সকল পদার্থের কন্ডাকশন ব্যান্ড কি, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ থাকবে না, একেবারে জিরো, তারা হচ্ছে পরিবাহী। যাদের মধ্যে এনার্জি গ্যাপটা মাঝামাঝি থাকে, কত থাকে, কত বলছিলাম, 1.1 ইলেকট্রন ভোল্ট, তাই না? তারা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। আর যদি 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয় এনার্জি গ্যাপটা, তাহলে হবে অপরিবাহী। অপরিবাহী, অপরিবাহী। আর যদি তোমার জিরো হয় এনার্জি গ্যাপ, তাহলে কি হবে? পরিবাহী। ওকে, ঠিক আছে, এবার আজকে আমরা পড়বো হচ্ছে সেমি কন্ডাক্টর। আমরা একেবারে সেমি কন্ডাক্টরের মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, আমরা এখন আজকে সেমি কন্ডাক্টরের বেশ কিছু ব্যাপার স্যাপার সম্পর্কে শিখব। ওকে, আহা, তো কেটে ফেললাম। ওকে, আমাদের সেমি কন্ডাক্টর কয় প্রকার ছিল মনে আছে বলো তো? দুই প্রকার। হ্যাঁ, কি কি? হ্যাঁ, ইন্ট্রিনজিক। হ্যাঁ, ইন্ট্রিনজিক আর হচ্ছে এক্সট্রিনজিক। আজকে এই টপিকটুকু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। যে আসলে মানে যদি তুমি এই ব্যাপারটা বুঝতেই না পারো যে কিভাবে মানে হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরগুলো তৈরি হচ্ছে, এন টাইপ, পি টাইপ, তাহলে কিন্তু এই অধ্যায়ে পড়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তাহলে ইন্ট্রিনজিক আর হচ্ছে এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক, আমাদের সেমিকন্ডাক্টর কয় প্রকার? দুই প্রকার, এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক। আচ্ছা, ইন্ট্রিনজিক মানে হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে? বিশুদ্ধর একটা ভালো একটা বাংলা নাম হচ্ছে অন্তর্জাত, লিখানো এটা অন্তর্জাত। ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ বা অন্তর্জাত। আর এক, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ইন্ট্রিনজিকের বাংলা হচ্ছে অন্তর্জাত অথবা বিশুদ্ধ। হ্যাঁ, আর এক্সট্রিনজিক হচ্ছে তোমার অবিশুদ্ধ বা বহির্জাত। লিখো, এক্সট্রিনজিক হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত। তাহলে সেমি কন্ডাক্টর কয় রকম পেলাম আমরা? দুই দুই রকম পেলাম, একটা হচ্ছে তোমার এক্সট্রিনজিক, একটা হচ্ছে ইন্ট্রিনজিক। ইন্ট্রিনজিকটা হচ্ছে বিশুদ্ধ, এক্সট্রিনজিক হচ্ছে অবিশুদ্ধ। এইবার আমাদের হচ্ছে তোমার যেই মানে এক্সট্রিনজিক, এই এক্সট্রিনজিক আবার কয় প্রকার ছিল বলো তো?
এন টাইপ আর পি টাইপ। আচ্ছা, তার আগে আমরা একটু বিশুদ্ধ অর্ধপরিবাহী সংজ্ঞাটা জেনে নেই। সংজ্ঞা লিখো। যে সকল অর্ধপরিবাহী পদার্থের, আচ্ছা সংজ্ঞা রেকর্ড দেখে লিখে নিও, আমি বলতেছি একবার। বিশুদ্ধ অর্ধপরিবাহীটা কি? যে সকল অর্ধপরিবাহী পদার্থের সাথে কোনো অপদ্রব্য বা ভেজাল মিশ্রিত থাকে না। হ্যাঁ, যার সাথে কোনো ভেজাল মিশ্রিত থাকবে না। সংজ্ঞাটা ভালো করে তুলে নিবা, আমি জাস্ট বোঝাই দিচ্ছি, কারণ সংজ্ঞা আসতে পারে। যে সকল অর্ধপরিবাহী পদার্থের সাথে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না বা ভেজাল মিশ্রিত থাকে না, তাকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনজিক অর্ধপরিবাহী বা ইন্ট্রিনজিক তোমার সেমিকন্ডাক্টর। আচ্ছা, আর অবিশুদ্ধ কোনটা? উল্টাটা, যে সকল অর্ধপরিবাহীতে নিয়ন্ত্রিত উপায়ে, কথাটা কিন্তু বলতে হবে, যে সকল অর্ধপরিবাহীতে কি উপায়ে? নিয়ন্ত্রিত উপায়ে। যে সকল অর্ধপরিবাহীতে নিয়ন্ত্রিত উপায়ে ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত থাকে, তাকে বলা হয় অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। বোঝা গেছে? যেখানে ভেজাল মেশাবো সেটা হচ্ছে এক্সট্রিনজিক, আর যেটা ভেজাল মেশাবো না সেটা হচ্ছে ইন্ট্রিনজিক। আচ্ছা, এবার ভেজালের সংজ্ঞাটা পড়ে আসে আমরা। ভেজাল কি? লিখো, যে সকল মৌলিক পদার্থকে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিয়ন্ত্রিত উপায়। আবার এই কথাটা এখানেও বলতে হবে, হ্যাঁ, আমাদের এক্সট্রিনজিক এবং মানে যেখানে তুমি ভেজাল নিয়ে আসবা, ভেজালের সংজ্ঞা বলো বা এক্সট্রিনজিক বলো, যেখানেই বলবা ভেজালের আগে অবশ্যই নিয়ন্ত্রিত উপায় বলতে হবে, কারণ নিয়ন্ত্রিত না হলে কিন্তু সেটা মানে আমরা যে উদ্দেশ্যে মিশাচ্ছি সেই উদ্দেশ্য কোনো সফল হবে না। আমাদের নিয়ন্ত্রিত উপায় হতে হবে। তাহলে যে সকল মৌলিক পদার্থকে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিয়ন্ত্রিত উপায়ে মিশ্রিত করলে এর পরিবাহিতা অনেক গুণ বৃদ্ধি পায়। মানে যে সকল মৌলিক পদার্থ, যে সকল কোনো প্রকার যৌগ বা যৌগ নিয়ে কিন্তু কাজ করা যাবে না। হ্যাঁ, যে তুমি সালফার ডাইঅক্সাইড মেশাবা বা সিলিকন পারঅক্সাইড মেশাবা, তাহলে কিন্তু হবে না। তোমাকে মৌলিক পদার্থ মেশাতে হবে। মৌলিক পদার্থ বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কেমন মেশাবো? নিয়ন্ত্রিত উপায়ে মেশাবো। যদি এটা মেশাতে পারি তাহলে কি হবে? এর পরিবাহিতা অনেক গুণ বৃদ্ধি পাবে, মানে কন্ডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, আমরা রোধ পড়ছি, কন্ডাকশন পড়ছি, তা কন্ডাক্টিভিটি বাড়বে মানে পরিবহন ক্ষমতা বাড়বে, পরিবাহিতা বেড়ে যাবে। এই সকল মৌলিক পদার্থগুলোকে বলা হবে তোমার ভেজাল। ভেজালের কতগুলো নাম আছে, লিখো। ভেজাল, তারপরে এটাকে বলতে পারি বিষ, বলতে পারো পয়জন, বিষ, পয়জন। আর একটা সব থেকে সুন্দর বাংলা হচ্ছে তোমার কি ব্যাপার, লিভ নিচ্ছে কে, জয়েন করতেছে কে? আচ্ছা, তো ভেজাল, বিষ, পয়জন, আর তোমার ডোপিং পদার্থ। হ্যাঁ, ডোপিং পদার্থ, ডোপিং পদার্থ। এই সকল মৌলিক পদার্থগুলোকে বলা হয় ভেজাল। ভেজালের এই চারটা নাম আছে, ভেজাল, বিষ, পয়জন আর ডোপিং পদার্থ। আচ্ছা, তাহলে এবার ডোপিং পদার্থ মেশানোর যে উপায়, এটাকে বলা হয় ডোপায়ন। ডোপিং পদার্থ মানে ওই ভেজাল মিশ্রিত করার যে পদ্ধতি, এটাকে বলা হয় তোমার ডোপায়ন। হ্যাঁ, ডোপায়ন। এবার ডোপায়নের সংজ্ঞাটা লিখে নাও। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আবারও সেটা কি উপায়ে? নিয়ন্ত্রিত উপায়। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে নিয়ন্ত্রিত উপায়ে ভেজাল মিশ্রিত করার পদ্ধতিকে বলা হবে ডোপিং বা ডোপায়ন। তাহলে ডোপিং পদার্থ মিশ্রিত করার যে পদ্ধতি, তার নাম হচ্ছে ডোপিং অথবা ডোপায়ন। ডোপিংও বলতে পারো অথবা ডোপায়নও বলতে পারো, যে কোনোটা একটা বললেই হবে, ডোপিং বা ডোপায়ন। অর্থাৎ ডোপিং হচ্ছে ইংলিশ নাম আর ডোপায়ন হচ্ছে বাংলা নাম। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে নিয়ন্ত্রিত উপায়ে ভেজাল মিশ্রিত করার যে পদ্ধতি, এটাকে বলা হয় তোমার ডোপিং বা ডোপায়ন। আচ্ছা, এটা কেমন মানে উপায়টা কেমন, নিয়ন্ত্রিত উপায়টা কেমন হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, নিয়ন্ত্রিত উপায় বলতে বোঝাচ্ছে 1 কোটি বা 10 কোটি পরমাণুতে ভেজাল হবে একটা, 1 ক্রোর অথবা 10 ক্রোর। আমার যদি আমার একটা মানে স্থানে মনে করো আমি যে অর্ধপরিবাহীটা নিছি, সেই অর্ধপরিবাহীতে 1 কোটি পরমাণু আছে বা 10 কোটি আছে, এর মধ্যে মাত্র একটা হবে ভেজাল। হ্যাঁ, একটা হবে তোমার ডোপিং পার্টিকেল। ডোপিং পার্টিকেল হবে একটা, মানে এরকম নিয়ন্ত্রিত উপায়। বইতে দেখবে স্পেসিফিক্যালি বলা আছে একটা কথা, বোধহয় বলা আছে 10 টু দি পাওয়ার সামথিং মানে বলা আছে, ওটা তোমার ওটা পড়বা। আমি এটাই পড়ছিলাম তোমার 1 ক্রোর অথবা 10 ক্রোর, 1 ক্রোর বা 10 ক্রোর, 10 কোটি বা 1 কোটি পরমাণুর মধ্যে মাত্র একটা ভেজাল মেশানো হবে। এই যে উপায়টা, এটাকে বলা হয় নিয়ন্ত্রিত উপায়। বুঝছো? নিয়ন্ত্রিত উপায় বলতে এইটা যে মানে অনুপাতটা কেমন হবে, 10 ক্রোর, 10 কোটি ইস টু 1। ঠিক আছে, বা 1 কোটি, 1 কোটি ইস টু 1 এরকম হবে। অর্থাৎ আমার যদি 10 কোটি পরমাণু থাকে বা 1 কোটি থাকে, তার মধ্যে একটা আমি মাত্র ভেজাল মেশাবো। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, তাহলে আমরা সংজ্ঞাগুলো শিখে ফেললাম। এবার আমাদের বলতে হবে এক্সট্রিনজিক পরমাণু আমাদের কয়টা ছিল, সরি এক্সট্রিনজিক অর্ধপরিবাহী কয় প্রকার ছিল? 2 প্রকার। একটা হচ্ছে তোমার পি টাইপ আর হচ্ছে এন টাইপ, তাই না?
পি টাইপ আর হচ্ছে এন টাইপ। ওকে, তাহলে পি টাইপ আর এন টাইপের আমরা নামগুলো ভালো করে শিখে আসি। পি টাইপ আর এন টাইপ কেন লিখে নাও। পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ, ওই জন্য সংখ্যায় বলা হয় পি টাইপ। পজিটিভ টাইপ আর হচ্ছে নেগেটিভ টাইপ, পজিটিভ টাইপ নেগেটিভ টাইপ। অর্থাৎ আমাদের যে সেমিকন্ডাক্টরে দুইটা ভাগ ছিল, ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক, এই এক্সট্রিনজিকের আবার দুইটা ভাগ মানে পার্ট আছে, একটা হচ্ছে তোমার পজিটিভ টাইপ আর একটা হচ্ছে নেগেটিভ টাইপ বা এন টাইপ আর পি টাইপ। এবার আমরা এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয় এটা শিখবো। বইতে এইভাবে হয়তো স্পেসিফিক্যালি বলা আছে কিনা আমার মনে নাই, তা আমরা তৈরি করা অবশ্যই শিখবো, যেটা আমরা সব ভালোভাবে শেখার ট্রাই করতেছি। আচ্ছা, তাহলে আগে এন টাইপ অর্ধপরিবাহী সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞা এটা লিখো, এটা রেকর্ড থেকে লিখলে এখন বুঝতে পারবো না, এটা লিখো। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী পরমাণুকে, পঞ্চযোজী, পঞ্চযোজী কেন এটা আমি বোঝাচ্ছি, আগে লিখো। লিখো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে, মানে ইন্ট্রিনজিক যে আমাদের অর্ধপরিবাহীগুলো আছে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তার সাথে আমরা ভেজাল মিশিয়ে তো নিশ্চয়ই এক্সট্রিনজিক তৈরি করব, বা ডোপিং করে বা ডোপায়ন করে। আমরা কি ডোপায়ন করব? ডোপিং পদার্থ বা ভেজালকে ডোপায়ন করব বা ডোপিং করব। কার সাথে করব? ইন্ট্রিনজিকের সাথে করব। এটা করে কি তৈরি করব? এক্সট্রিনজিক তৈরি করব। কথাগুলো বুঝতে পারতেছো? ধরতে পারতেছো? হ্যাঁ, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী পরমাণুকে ডোপিং করলে যে দূষিত অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। লিখেছো? বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী পরমাণুকে ডোপিং করলে যে দূষিত অর্ধপরিবাহী তৈরি হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। ওকে, এইবার হচ্ছে আমাদের, তাহলে আমরা কি শিখলাম? আমাদের যে এন টাইপ অর্ধপরিবাহী আমরা শিখতেছি, এন টাইপ, আমরা এন টাইপ তৈরি করা শিখবো। তাহলে এন টাইপের সংজ্ঞা শিখে ফেললাম যে আমাদের কি করতে হবে, ইন্ট্রিনজিকের সাথে কেমন কেমন মূল্য বসাতে হবে, মৌলিক পদার্থ কেমন হবে? পঞ্চযোজী, মানে যাদের তোমার হচ্ছে যোজনী কত 5, তাই না? যাদের সর্বোচ্চ সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা। তাহলে বলো তো গ্রুপ কত নাম্বার মৌলগুলো পঞ্চযোজী হয়? আমরা কি শিখছিলাম? কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তার কি নির্দেশ করে, পর্যায় না গ্রুপ? গ্রুপ। তাহলে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা তা আমাদের কি নির্দেশ করে? তোমার কেমিস্ট্রিতে ভালো করে পড়ছো, আবারও পড়ো, ভালো করে রিভিশন দিবা, ভালো ভালো মতো না বুঝলে আপুকে বলবা, আপু ভালো করে বুঝাই দেন পর্যায় সংখ্যা। আচ্ছা, আমি বলে দিচ্ছি। যে কোনো মৌলের যদি তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করো, তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করবে, আর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে তার হচ্ছে পর্যায় সংখ্যা, আর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তার পর্যায় গ্রুপ নির্দেশ করবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এন টাইপ তৈরি করতে গেলে আমাদের পঞ্চযোজী মৌল হতে হবে, পঞ্চযোজী ছাড়া আমরা তৈরি করতে পারবো না। তাহলে আমরা আগে পঞ্চযোজী আমরা দেখে নিই কোনটা কোনটা পঞ্চ। চলো আমরা একটা করে দেখি। নাইট্রোজেন, আমরা নাইট্রোজেনটা করে দিই। নাইট্রোজেন কত ইলেকট্রন সংখ্যা? 7। চলো আমরা 7টা করি। তাহলে নাইট্রোজেন যদি আমরা করি তাহলে 1s2, 2s2, 2p কত? 3, 2 2 4 3 7। আচ্ছা, নাইট্রোজেন, তাহলে এবার বলো তো নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা বলো তো। গ্রুপ, দেখো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 2, তাই না? তাহলে সেটা দ্বিতীয় পর্যায়ের মৌল। আর সর্বশেষ কক্ষপথ বলতে কোনটা? দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ তার সে এই জায়গা 2টা, এই জায়গা 3টা, কয়টা? 5টা। আর আমরা বের করা শিখছিলাম, মনে আছে? এস এন এস প্লাস এনপি, তাই না? গ্রুপ বের করা সিস্টেম এন এস প্লাস এনপি। এই দেখো এন এস হচ্ছে তোমার 2টা মানে 2s, আর এনপি মানে কি 2p3, তাহলে 2 আর 3 5, কত? পঞ্চযোজী না? গ্রুপ গ্রুপ 5। আচ্ছা, এই এই নির্ণয়গুলো কিন্তু লাগবে তোমাদের 3rd চ্যাপ্টার, যেটা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ পড়ানো হয়ে গেছে কিনা জানি না, পড়ানো হয়ে গেলে থাকলে আবার ভালো করে দেখবা। ঠিক আছে? এগুলো কিন্তু নির্ণয় করা শিখতে হবে, মানে কোন কোন মৌল কত। ঠিক আছে? চলো ফসফরাসটা করে দেখি আমরা, যদি এটা কেমিস্ট্রি পড়াশোনা, তাও আমি দেখাচ্ছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, চলো আমরা ফসফরাসটা করে দেখি। ফসফরাস, ফসফরাস কত বলো তো? 15। ওকে, তাহলে ফসফরাস আমরা করি 1s2, 2s2, 2p6, কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে।
3s2 3p, আর লাগবে না। 10 আর 2 কত, 12 আর 3 15, তাহলে হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এটা কত পর্যায়ে কত গ্রুপ? তৃতীয় পর্যায়ে পঞ্চম গ্রুপ। গ্রুপ নির্ণয় সিস্টেম কি, যদি পি ব্লক মৌল হয়, এস ব্লক মৌল হলে শুধু এনএস, পি ব্লক হলে এনএস প্লাস এনপি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কত, 2 আর 3 5, তাহলে এটা তোমার পঞ্চযোজী মৌল। আর হচ্ছে তৃতীয় পর্যায়ে, থার্ড তোমার হচ্ছে স্টেজ, তৃতীয় পর্যায়ের ইয়ে। তোমরা যদি হচ্ছে হয়, তাহলে তোমরা কেমিস্ট্রির যে বইয়ে দেখবা প্রথমে পর্যায় সারণী আছে, ওখান থেকে মিলাবা, নিজে নিজে করে করে দেখবা পর্যায় আর গ্রুপ মিলতেছে কিনা। ঠিক আছে, নিজে করে করে দেখবা, তাহলে দেখবা যে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা পঞ্চযোজী মৌলগুলোর আগে উদাহরণগুলো শিখে নেই। তাহলে কি কি লিখে নাও: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি অ্যান্টিমনি, বিসমাথ, এটাকে অ্যান্টিমনি বলে, হ্যাঁ, এসবি, আর্সেনিক, ফসফরাস, নাইট্রোজেন, বিসমাথ, এগুলো সব পঞ্চযোজী মৌল। ঠিক আছে, এইগুলো তাহলে যদি আমরা কোনো ইন্ট্রিনজিক যদি আমরা অর্ধপরিবারের সাথে এইগুলোকে মেশাই, তাহলে আমাদের কি তৈরি হবে বলো তো? হ্যাঁ, দূষিত বলতে মানে এক্সট্রিনজিক তৈরি হবে। হ্যাঁ, এই যে তাহলে দুটা মিলে তৈরি হবে এক্সট্রিনজিক। সেই এক্সট্রিনজিকটা কেমন টাইপের হবে পঞ্চযোজী মেশালে বলো? হ্যাঁ, মানে কিন্তু পঞ্চযোজী মেশালে কেমন হবে? আচ্ছা এখন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এন টাইপ শিখলাম না? এন টাইপ, এবার হচ্ছে হ্যাঁ, এবার পি টাইপ শিখলে তাহলে বুঝতে পারবো, সমস্যা নেই। চলো পি টাইপ শিখে আসি। ও ও, দাঁড়াও 1 মিনিট। লেটিং ইউর ইঙ্ক ড্রাই, না লাগবে না। ওকে, ওকে, তো আমরা এখন পি টাইপটা দেখেন একটু। পি টাইপটা আমাদের কি কি ছিল, সরি, পি টাইপটা কেমন করে তৈরি করব। তাহলে এন টাইপের সংখ্যাটা বলো তো একবার। হুম, হ্যাঁ, এবার হচ্ছে পি টাইপটা লিখো একই জিনিস, শুধু পঞ্চ এসে জায়গায় লিখবা হচ্ছে ত্রিযোজী, পি টাইপ। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহের সাথে ত্রিযোজী মৌলের ডোপিং করলে যে দূষিত অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে ত্রিযোজী হলে কেমন হবে? সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 3টা। চলো একটা করে দেখি তাহলে। দুইটা করি, বোরন আর অ্যালুমিনিয়াম, এই দুইটা করি। চলো, বোরন কত বলো তো? বোরন 6 তো কার্বন 5, আর অ্যালুমিনিয়াম তাই নাকি? সো হ্যাঁ ঠিক আছে, 13 কি জানি কতক্ষণ হয়েছে। আচ্ছা, তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম 13, তাহলে আমরা করে দেখি চলো। বোরনটা 1s2 2s2, বোরন করতেছি, হ্যাঁ, টুপি কত 1। অ্যালুমিনিয়াম করি 1s2 2s2 2p 6 3s 10 11 12 4s1 1s2 s2p 3s 3p 4s 3d 3d তো আগে যাবে না, 10 11 12 13 4s। 4 নম্বর পর্যায়ে নাকি ঠিক করছি? 1s 2s 2p 3s, ও সরি 3p তো দিই নাই, 3s 3p, আচ্ছা সরি, হ্যাঁ 3p তোমার হচ্ছে 10 11 12 1। আচ্ছা, তাইলে এবার আমাকে বলো কত পর্যায়ে কত গ্রুপের হবে? হুম, হুম, তৃতীয় গ্রুপ, কারণ হ্যাঁ তৃতীয়, আচ্ছা, পর্যায় 3 গ্রুপ 3 কিভাবে দেখলাম? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করবে, এই যে 2 2। আর আমরা পি পি ব্লক মৌল হলে কিভাবে শিখছি? এনএস এনপি, এস এরটা পি এরটা যোগ করতে হবে, তাহলে 2 এর 1 3, আর এখানে 2 এর 1 3। ওকে, তাহলে আমরা পি টাইপ বুঝে ফেললাম। পি টাইপ কিভাবে হবে? যদি আমরা ত্রিযোজী মেশাই, তাই তো? তাহলে ত্রিযোজী উদাহরণগুলো শিখে নাও: বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম,
আয়োডিন টাইটানিয়াম। লিখো, এগুলো সব তোমাদের ত্রিযোজী মৌল। ঠিক আছে, তাহলে তাহলে এবার আমাকে বলো, লেখা হয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আয়োডিন, টাইটানিয়াম। আচ্ছা এবার দেখো আমাদের যে হচ্ছে ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিকের সাথে আমরা যদি প্রথমে হচ্ছে কি মেশাবো, ডোপিং পার্টিকেল। ডোপিং পার্টিকেল, তাহলে আমাদের কি তৈরি হবে শুরুতে? এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক। এবারে ডোপিংটা দুইটা ভাগে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে ত্রিযোজী আর একটা হচ্ছে পঞ্চযোজী। যদি আমরা হচ্ছে ইন্ট্রিনজিকের সাথে ত্রিযোজী মেশাই তাহলে কি তৈরি হবে? এক্সট্রিনজিকটা কেমন হবে, কোন টাইপ হবে? পি টাইপ হবে। আর যদি আমরা পঞ্চযোজী মেশাই তাহলে কেমন হবে? এন টাইপ হবে। তাহলে ভালো করে মনে রাখবে এটা, যে যদি আমাদের ইন্ট্রিনজিকের সাথে, ইন্ট্রিনজিকের সাথে, আচ্ছা যে কথাগুলো বললাম, ইন্ট্রিনজিক আমাদের যে হচ্ছে সেমিকন্ডাক্টর, তার সাথে যে আমরা ডোপায়ন করব বা ডোপিং করব, কেমন হচ্ছে কি কি ডোপিং করব? ডোপিং পার্টিকেল, তাই না? বা পয়জন বা বিষ বা ভেজাল, যে যে নামটাই বলি না কেন, এগুলো আমরা কি কি করব? ডোপিং করব। ডোপিং করলে আমাদের তৈরি হবে হচ্ছে এক্সট্রিনজিক। তাহলে ইন্ট্রিনজিকের সাথে যদি আমরা এই ফ্লোচারটা মনে রাখবা, ইন্ট্রিনজিকের সাথে, ইন্ট্রিনজিক থেকে আমরা তৈরি করবো এক্সট্রিনজিক, মানে এক্সট্রিনজিকটা তৈরি করতে হয় ইন্ট্রিনজিক থেকে। আমাদের সেমিকন্ডাক্টর দুই প্রকার আমরা জানি, ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক। তো এক্সট্রিনজিকও তৈরি করতে হয় ইন্ট্রিনজিক থেকেই। কিভাবে তৈরি করা যায়? উপায় হচ্ছে ভেজাল মেশালে। তাহলে এই ফ্লোচারটা খাতায় লিখে নাটা মনে রাখবা, ভেজাল, ডোপিং পার্টিকেল। ঠিক আছে, ভেজাল ডোপিং পদার্থ বা তোমার হচ্ছে ডোপিং পার্টিকেল বা হচ্ছে ভেজাল বা বিষ বা পয়জন যেটাই বলো, এটা মেশালে এক্সট্রিনজিক তৈরি হবে। তাহলে ইন্ট্রিনজিক থেকে যদি আমরা এক্সট্রিনজিক তৈরি করতে যাই তাহলে আমাদের ডোপিং পার্টিকেল মেশাতে হয়। এই ডোপিং পার্টিকেলের আবার দুইটা সিস্টেম আছে। যদি দেখো এই এক্সট্রিনজিক তৈরি হলো, এই এক্সট্রিনজিকে আবার দুইটা রাস্তা তৈরি হবে। একটা হচ্ছে তোমার পি টাইপ আর একটা হলো তোমার এন টাইপ। পি টাইপ, এন টাইপ। যদি তোমার হচ্ছে আমাদের ডোপিং পার্টিকেলটা ত্রিযোজী হয়, ত্রিযোজী, তাহলে হয় পজিটিভ টাইপ। আর যদি পঞ্চযোজী হয় তাহলে হবে নেগেটিভ টাইপ, অর্থাৎ এন টাইপ। তাহলে সিস্টেম মনে রাখতে পারো এইভাবে করে একটা ফ্লোচার্ট দিয়ে, যে পি টাইপ, এন টাইপ। আচ্ছা, আর আমরা এখন তৈরি করা তো শিখবই, পি টাইপ এন টাইপ কীভাবে তৈরি হয় সেটা আমরা এখন শিখবো, শিখলে দেখবো আরও ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আজকে ক্লাসে সব থেকে, আজকে ক্লাস না পুরো অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটুকু হচ্ছে এইটাই, যে কীভাবে আমরা এই হচ্ছে এন টাইপ পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করব। তৈরি করা শিখলে দেখবা যে পুরো অধ্যায়টা মাথার মধ্যে চলে আসছে। হ্যাঁ, তখন বায়াস পড়তে, ডায়োড, তারপরে তোমার হচ্ছে ট্রানজিস্টার, সুইচ সব পড়তে দেখবা ইজি হয়ে গেছে। আগে আমাদের অর্ধপরিবাহীটা ভেতরে শিখতে হবে যে আসলে তৈরি হচ্ছে কিভাবে। আচ্ছা, তাহলে আমরা এটা এতটুকু বুঝলাম যে আমাদের পঞ্চযোজী মেশালে তৈরি হবে হচ্ছে কেমন? এন টাইপ। আর হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে লিখে রাখি আমরা, পঞ্চযোজী মেশালে তৈরি হবে হচ্ছে এন টাইপ, আর ত্রিযোজী মেশালে তৈরি হবে হচ্ছে পি টাইপ। আচ্ছা, আমরা শিখবো কি দিয়ে? আমাদের পি টাইপের সরি আমাদের পঞ্চযোজী পরমাণুগুলোর উদাহরণ কি কি শিখছিলাম বলো তো একটু? বিসমাথ, অ্যান্টিমনি। আর পি টাইপ কি কি শিখছি? বোরন, আয়োডিন, টাইটানিয়াম। আচ্ছা, আমরা যে কোনো একটা দিয়ে শিখবো, যে কোনো একটা দিয়ে করলে আমাদের হবে। আমাদের জন্য সব থেকে সুবিধা হবে যদি আমরা তোমার হচ্ছে এন টাইপটা শিখি কি দিয়ে? আর্সেনিক দিয়ে। হ্যাঁ, আমরা এন টাইপটা আর্সেনিক দিয়ে শিখবো, আর পি টাইপ শিখবো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। ঠিক আছে, আমাদের একটা দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমরা আমাদের জন্য সুবিধা হবে এটা দিয়ে করলেই। আর আমাদের যে ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক যে আমাদের সেমিকন্ডাক্টর থাকবে, সেটার জন্য আমরা নিব হচ্ছে সিলিকনকে। হ্যাঁ, আমাদের তো একটা অর্ধপরিবাহী নিয়ে কাজ করা লাগবে যার। আচ্ছা, অর্ধপরিবাহীগুলো সাধারণত কত কেমন হয় ভ্যালেন্স, ওদের যোজনী কেমন হয়? কত যোজী হয়? চতুর্যোজী হয়। চতুর্যোজী হয়ে থাকে, হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখলাম পঞ্চযোজী মেশালে হবে হচ্ছে এন টাইপ, আর ত্রিযোজী মেশালে হবে পি টাইপ। আর আমাদের সেমিকন্ডাক্টরগুলো কেমন হয়? তোমার হচ্ছে চতুর্যোজী হয়ে থাকে, হ্যাঁ। এই জন্য আমরা এখানে আমরা দুইটা তৈরি করার জন্য সিলিকনকে আমরা হচ্ছে দুই ক্ষেত্রে সিলিকনটা ইউজ করব। তুমি চাইলে হচ্ছে জার্মেনিয়াম দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, সিলিকন দিয়ে করলেও হবে। মানে আমরা জাস্ট শেখার জন্য সিলিকন দিয়ে শিখবো। আর এন টাইপ তৈরির জন্য আমরা নিব হচ্ছে আর্সেনিককে, উপরে যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আর পি টাইপের জন্য আমরা নিব হচ্ছে অ্যালুমিনিয়ামকে, উপরে যে কোনো একটা নিলে আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, তো শুরুতে আমরা শিখি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী তৈরির কৌশল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এন টাইপ
অর্ধপরিবাহী তৈরির আমাদের কৌশল শিখতে হবে। এখন কিভাবে তৈরি করবো আমরা, এন টাইপটা তৈরি হবে কিভাবে? আচ্ছা, তো শুরুতে আমাদের একটা ফিগার রাখতে হবে যে কিভাবে আমরা এটা করব। তো আমরা সংক্ষেপে একটা ফিগার রাখি। আমরা হচ্ছে 8টা আর হচ্ছে হ্যাঁ 8টা সিলিকন দিয়ে আমাদের শিখলে হয়ে যাবে। 8টা দিয়ে শিখলে হবে না, আমাদের হচ্ছে নিতে হবে কয়টা, 9টা দিয়ে শিখতে হবে। আচ্ছা, সিলিকন, ভালো করে খেয়াল করো, সিলিকন সিলিকন সিলিকন, এখানে নিলাম আর্সেনিক। আচ্ছা আগে না, এখন দিলে বুঝবো না। সিলিকনই থাকলো, হ্যাঁ এখানে সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন, সিলিকন সিলিকন। আচ্ছা, তো সিলিকনগুলো কিভাবে থাকে, যেহেতু এটা আমাদের হচ্ছে একটা অর্ধপরিবাহী, তাই না, আমাদের একটা হচ্ছে ধাতব পদার্থ, তাহলে এর মধ্যে অবশ্যই বন্ড থাকবে, ধাতব বন্ড থাকবে। তাহলে এদের মধ্যে একটা বন্ড আমরা ক্রিয়েট করি। আচ্ছা, ওরা একে অপরের সাথে এরকম বন্ড দিয়ে থাকবে। আঁকো, তোমরা আঁকো। আচ্ছা, না আঁকো তাহলে বুঝো, পরে রেকর্ড দেখে এঁকে নিও। আঁকতে গিয়ে আবার বুঝতে সমস্যা না হয়, যেভাবে পারো করো, অসুবিধা না হলে করো, আর না হলে রেকর্ড দেখে এঁকে নিও। আচ্ছা, তাহলে এই হলো তো আমাদের অর্ধপরিবাহী নাকি? এরকম ফিগারটা তো এরকমই হবে। আমাদের যে অর্ধপরিবাহী যদি ভেতর থেকে দেখি, আমরা যদি একটা ছোট্ট একটা মানে আমাদের মনে করো যে সিলিকনের একটা দণ্ডের ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা অংশকে আমরা বড় করে দেখতেছি। ঠিক আছে, এই অংশটাকে আমরা বড় করে দেখতেছি এখানে, যে সিলিকনগুলো একে অপরের সাথে এভাবে আটকে আছে। আচ্ছা, তাহলে সিলিকনের আমাদের যোজনী কত কত জানি আমরা? 4। দেখো তো দেখো তো মাঝখানে এটা, এই মাঝখানের একটা সিলিকন কয়টা সিলিকনকে যুক্ত করছে? 4টা। তারপরে এখানে 3টা দেখা যাচ্ছে, এখানে আরো একটা থাকবে, বুঝছো? আমি যে সবগুলো তো আঁকি নাই, এখানে আরো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সিলিকন 4 জনের সঙ্গে যুক্ত হবে। এইটাও 4টার সঙ্গে যুক্ত হবে, এটাও তাই, এখানে 3টা দেখা যাচ্ছে, এখানে এর পাশে একটা থাকবে, এখানে একটা সিলিকন থাকবে। ঠিক আছে, বোঝা গেছে কেমন হবে? জাস্ট আমি আঁকলাম একটা ছোট্ট একটা অংশ, প্রত্যেকটা সিলিকনের সাথে 4টা সিলিকন দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, এই সিলিকনটাও 4 জনের সঙ্গে যুক্ত, বা 4টা হাত। আমরা জানি যে যোজনী মানে হচ্ছে হাত, কয়টা করে হাত দিচ্ছে। আমরা কার্বনেরটাও পড়ছি, কার্বন আমরা 4 দিয়ে শিখে আসছি, সিলিকনের ক্ষেত্রে তাই, সিলিকনও 4টা। ঠিক আছে, দেখো এই সিলিকনটা 4 জনের সঙ্গে যুক্ত হয়েছে। যদি আমরা এই পাশে আরো আঁকি, এরকম হবে, প্রত্যেকটা সিলিকন দেখবো আমরা 4টা করে হাত দিচ্ছে এবং 4টা করে সিলিকনকে যুক্ত করতেছে, অর্থাৎ যেহেতু এটা সিলিকনের একটা দণ্ড আমরা নিয়ে কাজ করতেছি, সেখানে সব শুধু সিলিকনই থাকবে। তাহলে এটা কেমন অর্ধপরিবাহী? শুধু সিলিকন আছে, কোনো ভেজাল নাই। কেমন তাহলে এটা? বিশুদ্ধ বা ইনট্রিনজিক, তাই না? তাহলে এখন এটা ইনট্রিনজিক অবস্থায় আছে, এটা এখনো আমরা এন টাইপ বলতে পারবো না, কারণ এটা এক্সট্রিনজিক হয়ই নাই। তাহলে এক্সট্রিনজিক হওয়ার পরে আমরা এন টাইপ পি টাইপে যেতে পারি। তাহলে শুধুমাত্র কিসে আছে এটা? এখন ইনট্রিনজিক। আমরা সিলিকনের দণ্ড নিছি, শুধু সিলিকনই আছে, এর মধ্যে অন্য কিছু নাই। তাহলে শুধুমাত্র এটা এখন বর্তমানে শুধু ইনট্রিনজিক হিসেবে আছে। যখন এটা ইনট্রিনজিক আছে, এর তড়িৎ পরিমাণ ক্ষমতা তোমার হচ্ছে পরিবাহীর থেকে কম এবং অপরিবাহী থেকে একটু বেশি। সাধারণত যেমন হয়ে থাকে তেমন, এর ভ্যালেন্স ব্যান্ডটা ইলেকট্রন বেশি আছে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে তবে কম। এনার্জি গ্যাপ 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যায়ে আছে। তাপমাত্রা বাড়ালে প্রথমে কন্ডাক্টিভিটি বাড়বে, তাপমাত্রা কমালে কন্ডাক্টিভিটি কমবে। আরও মানে কন্ডাক্টিভিটি বাড়ার পরে আরও যদি টেম্পারেচার বাড়ে, তাহলে কি হবে? রোধ বাড়বে। এই তো কথা ছিল নাকি অর্ধপরিবাহী ব্যাপার স্যাপার, ফিচার্স তো এই ছিল, এইগুলো তো আমরা শিখে আসছি। এইবার আমরা কি করবো? আমরা হচ্ছে অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা বাড়ানোর ট্রাই করব, যে আমাদের এই অর্ধপরিবাহীতে কাজ হচ্ছে না। কারণ কি বাড়াবো কেন? কারণ পরিবাহীতে তাপমাত্রা বাড়ালে বা পরিবাহীতে কোনো কিছু করলে রোধ বাড়ে, ওইটা নিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের সেমি কন্ডাক্টর দিয়ে আমাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলো আছে ওগুলো তৈরি করতে হবে। তাহলে আমাদের সেমি কন্ডাক্টরকে আমাদের মডিফাই করা লাগবে, যে আমরা কীভাবে এর রোধকে কমিয়ে কন্ডাক্টিভিটিকে বাড়াতে পারি। তো এই জন্য আমরা কি করবো? সেমি কন্ডাক্টর নিয়ে কাজ করব এবং চিন্তা করব যে এই যে ইন্ট্রিনজিক অবস্থায় আছে, ইন্ট্রিনজিক অবস্থায় তো এর এই অর্ধপরিবাহীটা বা হচ্ছে এই যে সিলিকনের দণ্ড, এর পরিমাণ ক্ষমতা পরিবাহী থেকে কম, আমরা একে কীভাবে বাড়াতে পারি? এই বৃদ্ধি করার চিন্তা থেকেই আসছে এক্সট্রিনজিক তৈরি করার মানে মাথায় চিন্তা এখান থেকে আসছে, অর্থাৎ ভেজাল মেশানো বা ডোপিং করার চিন্তা ভাবনা এখান থেকে আসছে। ডোপিং করি কি দিয়ে? ডোপিং পদার্থ বা ডোপিং পার্টিকেল দিয়ে ডোপিং করি। কেমন করতে পারি? 2 ধরনের নিতে পারি, একটা হচ্ছে ত্রিযোজী, একটা হলো পঞ্চযোজী। পঞ্চযোজী নিলে তৈরি হবে হচ্ছে আমাদের এন টাইপ, ত্রিযোজী নিলে তৈরি হবে হচ্ছে পি টাইপ। আমরা এই একটা চিত্র দিয়ে দুইটাই শিখবো। শুরুতে শিখবো এন টাইপ। তাহলে আমরা কেমন এখানে মেশাবো?
পঞ্চযোজী মৌল মেশাবো। আচ্ছা, পঞ্চযোজী মৌল মেশানোর ক্ষেত্রে আমরা কোনটাকে চুজ করছিলাম? আর্সেনিক। আমরা আর্সেনিক দিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর্সেনিক দিয়ে কাজ করবো। আর্সেনিকে তাহলে যোজনী কত? 5, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে ভেজাল করব, মানে হচ্ছে আমরা ডোপিং করব, অর্থাৎ ডোপায়ন করব। তাহলে এখানে একটা কাজ করি, আমরা এখানে তোমার হচ্ছে এই যে আমাদের এটা আছে, আমরা এর মধ্যে এখন কি ব্যাপার, যাই হোক, আমরা এর মধ্যে এখন কি করব? ডোপিং করব। কি কোনটাকে মেশাবো? আর্সেনিককে মেশাবো সিলিকনের মধ্যে। তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এই সিলিকনটাকে মুছে দিলাম, অর্থাৎ এটাকে সরালাম, সরিয়ে আমরা এখানে আর্সেনিক ঢুকাই দিচ্ছি। এই চলে গেল আর্সেনিক। এইবার কথা হচ্ছে, এই যে আর্সেনিকটার মধ্যে গেল, এই আর্সেনিকটা দেখো তো কয়টা সিলিকনের সঙ্গে যুক্ত হয়েছে? কয়টার সঙ্গে? 4টার সঙ্গে। কিন্তু আমাদের যে আর্সেনিক ছিল, সে আর্সেনিকের যোজনী কত? 5। তাহলে এখানে কি আর্সেনিকের আরো একটা হাত আছে না এখনো অবশিষ্ট? হ্যাঁ, তাহলে এবার আমাদের কি হবে? দেখো, আমাদের সিলিকনের এই অংশগুলো মুছে দিলাম, হয়তো আমরা বুঝতে পারছি কি। ওহো, দাঁড়াও। ওকে, তো হচ্ছে আমাদের এই যে সিলিকনের 4টা হাত ছিল, এই পাশে সিলিকনগুলো আরও আছে, এরা প্রত্যেকে বন্ধন তৈরি করছে। কিন্তু আর্সেনিকটা যখন আমি এর সঙ্গে মেশালাম, আর্সেনিকের যোজনীয় 5। তো ওর যে মানে 5টার মধ্যে 4টা ইলেকট্রন, এই যে আর্সেনিকের মধ্যে দেখো, খেয়াল করো তোমরা, এটা কেমিস্ট্রিতে যেভাবে পড়ছো সেভাবেই। এই আর্সেনিকের 4টা ইলেকট্রন দেখো, এই একটা মনে করো আর্সেনিকের ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা। আরেকটা কার? এই বন্ধন আরেকটা কার হবে? এটা যদি সমযোজী হয়ে থাকে সিলিকনের হবে। সিলিকন আরেকটা ইলেকট্রন শেয়ার করবে, এই সিলিকন আরেকটা শেয়ার করবে, এও একটা শেয়ার করবে, এও একটা শেয়ার করবে। দুজনে শেয়ার করে যে বন্ধন তৈরি, সেটার নাম কি? সমযোজী বন্ধন। তাহলে আর্সেনিক আর সিলিকন উভয়ই একে অপরের সঙ্গে সমযোজী বন্ধনে তৈরি হবে, এবং আর্সেনিক প্রত্যেকটা সিলিকনের সাথে সমযোজী বন্ধনে তৈরি করবে। তাহলে একটা ইলেকট্রন আর্সেনিক দিবে, আর একটা কে দিবে? সিলিকন দিবে। দুজনে মিলে শেয়ার করে তৈরি করবে হচ্ছে এক সমযোজী বন্ধন। তাহলে আর্সেনিক আমি মেশাইছি এর সাথে। এইবার আর্সেনিকের তো আরো একটা ইলেকট্রন আছে, যেটা এখনো সে কি করতে পারে নাই, শেয়ার করতে পারে না কারোর সাথে, তাই না? সেটা কি হবে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দুঃখিত। হ্যাঁ, আজকে একটু একটু ব্যস্ততা আমাদের হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা এখানে কি আর্সেনিক তো হচ্ছে আমাদের এখানে আমরা ডোপিং করছি। এইবার সিলিকনে 4টা হাত যে ছিল, 4টা হাতের মধ্যে সে 4টা ইলেকট্রন আর্সেনিককে দিছে, আর্সেনিক 4টা ইলেকট্রন 4টা সিলিকনকে দিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু আর্সেনিকের তো এখনো একটা ইলেকট্রন থেকে গেছে, তাহলে সেটা কি হবে? তো সেই ইলেকট্রন কি হবে? এখানে সে ছেড়ে দিবে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা আমাদের এখানে ছিল, আর্সেনিকের যে একটা এক্সট্রা ইলেকট্রন পঞ্চযোজী হওয়ার কারণে ওর তো সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, ওই 5টা ইলেকট্রন কি করবে? আর্সেনিক ছেড়ে দিবে। তাহলে বলো তো, এই ইলেকট্রনটা কি এই ধাতব যে আমাদের যে অবস্থান, এখান থেকে কি হবে? মুক্তভাবে বিচরণ করবে না? মুক্তভাবে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে যাবে। তাহলে তাহলে এই ইলেকট্রনটা এর মধ্যে মুক্তভাবে বিচরণ করবে। তাহলে আমাকে বলো তো, যদি আমার মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে, কন্ডাক্টিভিটি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি আর্সেনিক মেশানোর কারণে কন্ডাক্টিভিটি একটু করে বাড়লো না আগের থেকে? আচ্ছা, এই উদ্দেশ্যের জন্য আমরা কি করি, একটু মানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে ভেজাল মেশাই অর্ধপরিবের সাথে। যদি পড়া এখানে শেষ না, আমাদের এখনো বিস্তারিত পড়াশোনা আছে। তো এইবার বলো তো, আমি আর্সেনিক মেশাইছি কয়টা? এখানে একটা। আমার ইলেকট্রন তৈরি হয়েছে কয়টা? একটা। এইখানে 4টা ভেবো না, এই ইলেকট্রনটা কিন্তু ঘুরতেছে, বুঝছো? একটা ইলেকট্রনই ঘুরতেছে। তাহলে আমি একটা আর্সেনিক মেশানোর কারণে আমার ইলেকট্রন তৈরি হলো একটা। যদি আমি 5টা মেশাই, তাহলে কয়টা হবে? 5টা। তাহলে মনে রাখবা, যে কয়টা আমি আমি এন টাইপ তৈরির সময়, আমি এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার সময়
যতগুলো ডোপিং পার্টিকেল মেশাবো ঠিক ততগুলোই আমার ইলেকট্রন তৈরি হবে এন টাইপের সময়। আচ্ছা, আমার এখানে তৈরি হয়েছে কি বলতো? হোল তৈরি হয়েছে না ইলেকট্রন তৈরি হয়েছে? ইলেকট্রন। ইলেকট্রন কেমন, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই নেগেটিভ হচ্ছে বাহক তৈরি হচ্ছে বলে এর নামটা কেমন দেখছো, এন টাইপ, মানে কি নেগেটিভ টাইপ, তাই না? আচ্ছা, এইবার এই আর্সেনিক তো একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে আর্সেনিকটা আমরা জানি কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করে নিলে সেটা কিসে পরিণত হয়? পজিটিভ হয়ে যায় না ধনাত্মক হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তাহলে আর্সেনিককে এই জন্য বলা হয়, কি বলা হবে? অচল, ঠিক আছে, বা বদ্ধ বা স্থির ধনাত্মক কি আয়ন, দাতা আয়ন না গ্রহিতা আয়ন বলো তো? কি করছে সে, গ্রহণ করছে না ত্যাগ করছে? দাতা আয়ন। আচ্ছা, তাহলে আর্সেনিকটা আবার বদ্ধ কেন? কারণ ও একেবারে এখানে থেমে যাবে, এ কোনো ইলেকট্রন বহনও করবে না, মানে ইলেকট্রন পরিবহন করবে না, একদমই মানে এখানে স্টপ থাকবে, ঠিক আছে? কারণ কি, ইলেকট্রন ছেড়ে দিছে, দিয়ে পজিটিভ হয়ে গেছে, পজিটিভ হয়ে সে এখানে মানে কোনো প্রকার মানে হচ্ছে ইলেকট্রন তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে না, এই জন্য এর নাম হচ্ছে বদ্ধ বা স্থির। যেহেতু আর্সেনিক কোনো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কিভাবে করবে? কারণ ওর যে ইলেকট্রন 5টা ছিল, 4টা দিয়ে বন্ধন তৈরি করে ফেলছে, একটা আবার ছেড়েও দিছে, একটা দান করে দিছে, মানে ফি সাবিলিল্লাহ বলে সে ত্যাগ করে দিছে, যে যা ভাই আমার তোরা লাগবে না, আমি একটা সুন্দর জায়গা চলে আসছি, চারপাশে সিলিকন সিলিকন, আমার কোনো প্যারা নাই, তুই সর। ওরা ছেড়ে দিছে, দিয়ে এখন সে কি পুরোপুরি তড়িৎ পরিবহনের অক্ষম, নিষ্ক্রিয় হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে বদ্ধ। আচ্ছা, কেমন আয়ন, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তাই বদ্ধ ধনাত্মক। কেমন, দাতা না গ্রহিতা? দান করতেছে, বলতেছে ভাই তুই যা, তোর আমার লাগবে না, ওর ছেড়ে দিছে, এই জন্য নাম, এর নাম হচ্ছে আর্সেনিক, হচ্ছে এখানে কি ধনাত্মক, সরি বদ্ধ ধনাত্মক দাতায়ন। তাহলে যদি প্রশ্ন করা হয় এন টাইপ অর্ধপরিবাহীতে ধনাত্মক বদ্ধ ধনাত্মক দাতায়ন কোনটি, পারবা বলতে? আর্সেনিক। আবার যদি অপশনে আর্সেনিক না থেকে যে কোনো প্রকার পঞ্চযোজী মৌল থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু মানে বিগত হচ্ছে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, প্রশ্ন যদি কিনে থাকো দেখবে প্রত্যেক বছর একটা প্রশ্ন আছে, প্রত্যেক বছর, ইচ অ্যান্ড এভরি ইয়ার একটা প্রশ্ন থাকবেই। এন টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক কোনটি, বা হচ্ছে গৌণ বাহক কোনটি, কিংবা দাতায়ন কোনটি, ঠিক আছে, বা পি টাইপের ক্ষেত্রে কোনটি, এই প্রশ্ন আসবেই, ঠিক আছে, সকল মানে কৃষি বিশ্ববিদ্যালয় বলো, আর তুমি যেখানে সায়েন্স টেকনোলজি যেগুলো আছে, বিজ্ঞান প্রযুক্তি যেগুলো তোমার হচ্ছে যশোর বা বঙ্গবন্ধু, পাবনা, যে কোনো জায়গায় যাওয়া পরীক্ষা দিতে এই প্রশ্ন থাকবেই, ঠিক আছে, এই প্রশ্ন অলওয়েজ আছে, মানে এটা খুবই জুসি প্রশ্ন, আর তোমার ইন্টারের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বদ্ধ ধনাত্মক দাতায়ন বা অচল ধনাত্মক দাতায়ন কোনটা, আমরা দেখবো যেখানে পঞ্চযোজী কোন মৌলটা আছে। আর্সেনিক হলো তো ঠিক আছে, আমরা আর্সেনিক দিয়ে শিখছি, আর আর্সেনিক ছাড়াও যদি আমাদের পঞ্চযোজী আমরা মুখস্থ করছি সেগুলা, ওগুলা থেকে একটা হলে সেটা অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমাদের আর্সেনিক কোনো ইলেকট্রন, সরি, আর্সেনিক কোনো প্রকার তড়িৎ পরিবহন অংশগ্রহণ করতেছে না, এর নাম হচ্ছে বদ্ধ। তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে কে, এই যে যে মুক্ত ইলেকট্রনটা এখানে ছেড়ে দিছে সেইটা। আমরা এখানে একটা আর্সেনিক দিয়ে দেখতেছি, যেখানে একটা আর্সেনিক করছি, আমরা এখানে আরো অঙ্কন করতে পারি, আমাদের বোর্ড আরো বড় হলে আমরা আরো আঁকতে পারি, আমরা 5টা মেশাতে পারি, 10টা মেশাতে পারি। আমরা কি জানছি, যে কয়টা আর্সেনিক মেশাবো ঠিক সেই কয়টায় আমাদের ইলেকট্রন তৈরি হবে। আচ্ছা, এইবার আমাকে বলো তো, যদি আমাদের কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, তাহলে সেই পরমাণুটা কিসে পরিণত হয়? হোলে পরিণত হবে। তাহলে এটা সংজ্ঞাটা লিখে নাও, যদি কোনো একটা পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে তাহলে সেটা হোল সৃষ্টি করে, ঠিক আছে, লিখো। এবং হোল কারা হবে, শুধুমাত্র অর্ধপরিবাহীগুলো যারা, তারা কোনো প্রকার ভেজাল কিন্তু হোলে পরিণত হতে পারে না। হ্যাঁ, এই দুটো কথা লিখে নাও, সাইডে নোট করে লিখে নাও, যদি একটা পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, একটি পরমাণুতে যদি একটি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় তাহলে সেই পরমাণুটা কিসে পরিণত হবে, হোলে পরিণত হবে। এবং হোল শুধুমাত্র শুধুমাত্র অর্ধপরিবাহী পরমাণুর ক্ষেত্রেই সৃষ্টি হয়, অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়াম, বা হচ্ছে আমি যদি গ্যালিয়াম আর্সেনাইড, বা হচ্ছে আরেকটা কি আমরা পড়ছিলাম, কি হচ্ছে তোমার লেড সালফাইড নাকি, যেগুলো আছে অর্ধপরিবাহী, সেইগুলো তোমার হচ্ছে কি হবে, হোল সৃষ্টি করবে। কোনো প্রকার আর্সেনিক, অ্যালুমিনিয়াম বা বোরন, যেটাই তুমি নাও না কেন, বিসমাথ, টিন, সরি টাইটানিয়াম, এগুলো কোনোটাই কিন্তু হোল সৃষ্টি করতে পারবে না। হোল শুধুমাত্র অর্ধপরিবাহীগুলো যারা, অর্থাৎ ইন্ট্রিনজিক যেগুলো ছিল, মানে ইন্ট্রিনজিক থাকা অবস্থায় যারা ছিল তারাই শুধুমাত্র হোল সৃষ্টি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা,
এইবার আমি দেখো এখানে কি হলো, আমরা এখানে মনে করো সাপোজ ধরো না 5টাই মিশাইছি, আমি এই 5টা এখানে আঁকলাম না, আমি মনে করি 5টা মিশাইছি, না থাক একটাই, দেখো পরে পেঁচাল বাঁধবে। আচ্ছা আমরা একটাই আর্সেনিক মিশাইছিলাম, আমাদের ইলেকট্রন তৈরি হচ্ছে একটা, তাহলে আমরা এখানে এই ইলেকট্রনগুলো কিন্তু ওইটাই যেটা আমরা একটা দেখছি ওইটাই সেটা, অর্থাৎ এখানে ঘুরতেছে, সে মুক্ত হয়ে গেছে বলে সে বিচরণ করতেছে। আচ্ছা তো আমরা জানি কি, যদি কোনো পরমাণুতে আমাদের একটি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, একটা ইলেকট্রন ঘাটতি হয়, তাহলে সেটা হোল সৃষ্টি করে, হোল, ঠিক আছে, হোল সৃষ্টি করবে। এবং হোল কারা তৈরি করে, শুধুমাত্র আমরা যেহেতু এখানে অর্ধপরিবাহীগুলো শেখার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিলিকন নিয়ে কাজ করব, পি টাইপের ক্ষেত্রে এন টাইপের ক্ষেত্রে, তাহলে আমরা শুধু সিলিকনটাই ধরে নেই, জার্মেনিয়াম দিয়ে করলে সেটাও হবে, ঠিক আছে। তাহলে হোল শুধুমাত্র কে তৈরি করতে পারে, সিলিকন, অর্থাৎ সিলিকনের একমাত্র হোল সৃষ্টি করার ক্ষমতা আছে, অন্য কারোর ক্ষমতা নাই, আর্সেনিকের ক্ষমতা নাই। আর্সেনিক শুধুমাত্র কিসে পরিণত হতে পারবে, বদ্ধ ধনাত্মক দাতা আয়নে পরিণত হতে পারবে। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো কি হবে, এইবার হচ্ছে আমি বাইরে থেকে তাপ দিব, আমার তো তাপ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমি তাপ দিয়ে দেখবো যে কি কাহিনী ঘটতেছে। আমি একটা বাইরে থেকে এক্সটার্নাল একটা হিট প্রডিউস করতেছি, ঠিক আছে, এক্সটার্নাল হিট, এই টেম্পারেচার আমি এখান থেকে প্রডিউস করলাম এখানে, ঠিক আছে। আমি মনে করো যে কোনো মাত্রা একটা আমি তাপ দিলাম, এই তাপ দিলে কি হবে বলো তো, বলো এই যে আমি তাপ প্রয়োগ করলাম, তাহলে কি এই বন্ধনটা খুলে পড়বে না, সিলিকনের এই বন্ধনটা খুলে পড়বে। আমরা জানি একটি বন্ধন, বলো তো এই আনসারটা তো পারা উচিত, একটা বন্ধন মানে এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে এই যে বন্ধনটা, এখানে কয়টা ইলেকট্রন আছে, বলো ভালো করে বলো। না, একটা বন্ধন মানে হচ্ছে এক জোড়া ইলেকট্রন, ঠিক আছে, একটা বন্ধন মানে কেমন, কি, এক জোড়া ইলেকট্রন। আচ্ছা হ্যাঁ, দ্বিবন্ধন ত্রিবন্ধন বন্ডের ক্ষেত্রে পার্থক্য আছে, সেটা আমরা জৈব রসায়নে ভালো করে শিখবা। আচ্ছা একটা বন্ধন মানে এখানে এক জোড়া ইলেকট্রন আছে, ঠিক আছে, এই এই হলো এক জোড়া ইলেকট্রন। দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে নিয়ম নীতি ভিন্ন, ওখানে হচ্ছে পাই আবার সিগমা দিয়ে শিখতে হবে, ওটা বাদ, অ্যালকেন দিয়ে শিখো, মানে তোমার হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, বা তুমি যেটাই দাও, ওয়ান বন্ড হলে এক জোড় ইলেকট্রন, অর্থাৎ এ একটা দিছে এ একটা দিছে, দুজনে মিলে একটা করছে, মানে একটা বন্ধন তৈরি হবে। অর্থাৎ যদি আমি এই যে লম্বা দাগ সরাই ফেলি, এক জোড়া ইলেকট্রন পাবো, দুইটা ইলেকট্রন পাবো, এক জোড়া বা দুইটা পাবো ইলেকট্রন, একটা বন্ধন সরাই ফেললে আমরা পাবো দুইটা ইলেকট্রন। ওকে, তাহলে এখানে আমাদের তোমার হচ্ছে সিলিকনে বন্ধন ছিল, তাহলে কয়টা ইলেকট্রন এখানে আছে, ডাবল বন্ড না, কিন্তু এটা কিন্তু বন্ধন আঁকছে, দুইটা আছে, এ একটা দিছে এ একটা দিছে। আচ্ছা তাহলে আমি এখানে তাপ প্রয়োগ করছি, আমি এখানে টেম্পারেচার দিচ্ছি, তাহলে কি হয়েছে, আমার একটা বন্ধন খুলে পড়ছে, মানে কি কয়টা ইলেকট্রন সরে গেছে, একটা বন্ধন খুলছে, আর একটা তো লাগানো আছে, এই যে, মানে সরি বন্ধন না, মানে তোমার তোমার হচ্ছে এটা 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 তোমার ডাবল বন্ড না, হ্যাঁ, এটা জাস্ট আমি আঁকছি, মানে ফিগার আঁকছি, বন্ড এখানে একটাই, ঠিক আছে। তো তোমার হচ্ছে একটা হাত দিয়ে লেগে আছে, আর একটা হাত খুলে গেছে, তাহলে একটা ইলেকট্রন বের হয়ে গেছে নাকি, এ একটা ইলেকট্রন দিছে, দেখো এই সিলিকন এই ইলেকট্রনটা দিছে, আবার এই সিলিকন এইটা দিছে, তাহলে একটা খুলে গেছে, তাহলে কি একটা লাগানো আছে না এখনো, বন্ধন তো ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন তো এখানে দুইটাই, মানে দুই দুই চারটা ইলেকট্রন না, এখানে বন্ধন একটা, একটা ইলেকট্রন হচ্ছে এই সিলিকন দিছে, মানে যে উপরেরটা, আর একটা ইলেকট্রন এইটা দিয়ে তৈরি করছিল হচ্ছে এইটা, তা আমি তাপ দেওয়ার কারণে এইটা খুলে গেছে, তাহলে কি কয়টা ইলেকট্রন বের হয়ে গেছে, একটা না, একটা বের হয়ে গেছে, তাহলে সেই একটা ইলেকট্রন আবার এখানে যুক্ত হবে, এই এই যে ইলেকট্রনটা এখানে খুলে গেল, সেই আবার ইলেকট্রনটা এখানে ঢুকে গেল, ঠিক আছে। এবার সে কি, সেও মুক্ত হয়ে গেল না, মুক্ত ইলেকট্রনে পরিণত হলো না, সে এবার ঘুরবে, এই ইলেকট্রনটা এবার এখান থেকে ঘুরে ঘুরে বেড়াবে, এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, পুরো পুরো সে মানে যে আমাদের সিলিকন দণ্ড যেটা ছিল যার মধ্যে ভেজাল মেশালাম, সেই পুরোটা সে এখন চক্রাকারে ঘুরবে। তাহলে বলতো এই যে সিলিকনটা, যার আমি হচ্ছে আমার তাপ প্রয়োগ করে যাকে আমি ইয়ে করে ফেললাম, সরাই ফেললাম, সে কিসে পরিণত হলো, এটা যার একটা ইলেকট্রনের ঘাটতি পড়ছে, সে কিসে পরিণত হবে, হোলে পরিণত হবে। আচ্ছা এটা আরো ভালো বোঝা যাবে কিভাবে, যদি আমরা এভাবে করে আঁকি, এখানে না আঁকে আমরা এভাবে আঁকি, দেখো তাহলে ভালো বুঝতে পারবা। এটা থাক, আমরা এখানে আঁকি, এইবার এখানে তাপ দিব, তাপ দিলে একটা সরে গেল, তাহলে এই যে এইটা যেটা এই যে আমাদের এখানে যারা তৈরি হলো, এটা হোলে পরিণত হলো, এই সিলিকনটা হোলে পরিণত হলো। যে কোনো এক পাশে তাই, তুমি এখানে হয়তো একটা বন্ড সরালে উল্টাপাল্টা মনে হচ্ছে, এই সাইডটা সাইডে নিয়ে আসতে পারে এভাবে করে, যে এইটার একটা ইলেকট্রনের ঘাটতি পড়ছে, এর ঘাটতি পড়ে না, কারণ এই তিনটার সঙ্গে যুক্ত আছে, এর ঘাটতি পড়ছে একটাই,
তাহলে এখন কিসে পরিণত হবে? হোলে পরিণত হবে। এবং এই সিলিকন, দেখো এই সিলিকন বন্ধন ছিল, এই ইলেকট্রনটা সরে গেছে, তাহলে সেটা কি হবে? বর্তনীতে প্রবেশ করবে, ওটাও মুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? সাপোজ এখানে তো শিখলাম, আমরা মনে করি আমাদের নিচে যে সিলিকনটা আছে, এই যে এটা এটা মনে করো হোলে পরিণত হয়েছে। তাহলে আমাদের তাপ প্রয়োগ করার কারণে কয়টা ইলেকট্রন তৈরি হলো? একটা। হোল তৈরি হলো কয়টা? তাহলে টেম্পারেচার দেওয়ার কারণে ইলেকট্রন তৈরি হলো একটা, হোল তৈরি হলো কয়টা? একটা। আর আগে থেকে আমার ইলেকট্রন কয়টা ছিল এর মধ্যে? আগেই কয়টা ছিল? আগে থেকে একটা ছিল। তাহলে মোট ইলেকট্রন কয়টা পেলাম? দুইটা। আর হোল কয়টা পেলাম মোট? একটা। তাহলে আমি একটা জিনিস তো বুঝে ফেললাম যে আমি যতগুলো আর্সেনিক মেশাই না কেন, প্রত্যেকবারেই নিশ্চয়ই ইলেকট্রন সংখ্যা হোল থেকে বেশি হবে নাকি? এটা কি বুঝতে পারছো? আমি যে কয়টা আর্সেনিক মেশাই, দেখো আমি যদি এখানে 5টা আর্সেনিক মেশাই, তাহলে আমার ইলেকট্রন কয়টা তৈরি হবে? এখানে 5টা তৈরি হবে। তাহলে এখানে হলো 5টা। আর তাপ দেওয়ার কারণে একটা সিলিকন ইলেকট্রন তৈরি করবে, আর একটা সিলিকন হোলে পরিণত হবে। তাহলে মোট কটা হলো? 6টা। 6টা। একটা। তাহলে দেখো প্রত্যেকবার কি আমাদের হোল সংখ্যা কেমন হবে? ইলেকট্রন থেকে কম হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা যদি এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য বাহক বলতে চাই, তাহলে কাকে বলবো? মুখ্য বাহককে? ইলেকট্রন। তাহলে যে পরিবাহীতে মুখ্য বাহক থাকে ইলেকট্রন, তাকে যদি আমরা নেগেটিভ টাইপ না বলে, তাহলে কি সমাজ মেনে নেবে আমাদেরকে? মেনে নেবে না। তাহলে এটা মনে রাখবা, এন টাইপ অর্ধপরিবাহী মানে হচ্ছে তার মুখ্য বাহক হচ্ছে কে? ইলেকট্রন। অর্থাৎ নেগেটিভ টাইপ মানেই হচ্ছে তার মুখ্য বাহক ইলেকট্রন। কেন সে ব্যাখ্যা তো আমরা এখনই দিলাম বা শিখলাম। আর এখানে আমরা গৌণ বাহক তাহলে কাকে বলবো? হোল। হোল হলো আমাদের গৌণ বাহক। ঠিক আছে? এই হলো আমাদের টোটাল ব্যাপার স্যাপার, যে আমাদের সিলিকনের মধ্যে যদি আমরা আর্সেনিক মেশাই, যে কয়টা আর্সেনিক মেশাবো বা যে কয়টা আমি ভেজাল মেশাবো, সেই কয়টা আমার ইলেকট্রন তৈরি হবে শুরুতেই। কারণ কি, ও ছিল পঞ্চযোজী, ও একটা ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করতে পারে নাই, সেই ইলেকট্রনটা কি করবে? ঘুরে বেড়াবে। আচ্ছা, এবং আমি তাপ প্রয়োগ করার কারণে একটা সিলিকন ভেঙে গেল, একটা সিলিকন ভেঙে গিয়ে একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি করবে, এবং একটা ও নিজে হোলে পরিণত হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়বে, একটা হোল তৈরি হবে একটা। আর আগে থেকে তো আমার ইলেকট্রন ছিলই ওর মধ্যে, তাহলে ইলেকট্রন সংখ্যা অলওয়েজ বেশি থাকবে এন টাইপের ক্ষেত্রে। এবং যেহেতু এন টাইপে ইলেকট্রন সংখ্যা বেশি, তড়িৎ পরিবহনও করবে ইলেকট্রন, সেহেতু এটার নাম হচ্ছে এই জন্য নেগেটিভ টাইপ। এবং আমরা এটা মনে রাখতে হবে, এন টাইপের ক্ষেত্রে মুখ্য বাহককে, এন টাইপের ক্ষেত্রে মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন, গৌণ বাহককে হোল। আর আমাদের অচল বা বদ্ধ ধনাত্মক দাতায়ন হচ্ছে আর্সেনিক, যেটা আমরা মেশাবো, যে টোপিংতে যেটা আমরা করবো সেটা। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং জটিল বলেই আমার কাছে মনে হয় আর কি। তো এটা ভালো করে শিখতে হবে। এবং তাপ প্রয়োগ করলে সবসময় যে একটা সিলিকনই ভেঙে যাবে তা কিন্তু না, তুমি চাইলে বেশি তাপ প্রয়োগ করে অনেকগুলোকে ভাঙতে পারো, সমস্যা নাই। তো তুমি যদি মনে করো এখানে 5টা আর্সেনিক মেশাচ্ছ, তাহলে আমার কয়টা ইলেকট্রন তৈরি হবে শুরুতে বলো তো? না, 5টা না, মনে করো তুমি মেশাচ্ছ 10টা। 10টা মেশাচ্ছ, বলো কয়টা তৈরি হবে? আচ্ছা, আমরা একটু হিসাব হিসাব করি, দেখি আমাদের এই হিসাব মিলে কিনা, যে আমাদের অলওয়েজ আমাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা বেশি হবে কিনা। আমি শুরুতে মেশাইছি 10টা আর্সেনিক, তাহলে কয়টার তৈরি হবে ইলেকট্রন শুরুতে? 10টা। তখন কি কোনো হোল তৈরি হবে? তখন কিন্তু কোনো হোল তৈরি হবে না। আমি মানে ভেজাল করার সঙ্গে সঙ্গে কোনো হোল তৈরি হয় না। আমি তাপ দিয়ে সিলিকন ভাঙছি 14টা, তাহলে হোল তৈরি হবে কয়টা? 14টা। দেখো তো কত হয়? 14 24 হয় না? তাহলে দেখো অলওয়েজ ইলেকট্রন বেশি হবে, তাই এই জন্য এটা নেগেটিভ টাইপ বা এন টাইপ। ক্লিয়ার? ওকে, এইবার আমরা শিখবো হচ্ছে পজিটিভ টাইপ। পজিটিভ টাইপ পড়লে আমাদের পড়াশোনা শেষ, আজকে বেশি পড়বো না আমরা, এর থেকে বেশি পড়লে মাথা ঘোরা যাবে। আমরা একটু স্লাইটলি মশা ট্রাই করি। আচ্ছা, এন টাইপ ট্রাই করো, মনের মধ্যে আনা ট্রাই করো, বুঝছো কিনা ভালো করে, প্রশ্ন থাকলে বের করো, আমি মশা ট্রাই করি। হ্যাঁ, না বেশি মেশালে আবার ঝামেলা আছে, যদি এক্সেসিভ ইলেকট্রন হয়ে যায় তাহলে কি হবে? রোধ কেমন হয়ে যাবে? যাবে না? এক্সেসিভ ইলেকট্রন হয়ে গেলে আমাদের
নিয়ন্ত্রিতভাবে মেশাতে হবে। আর তুমি যে যন্ত্র তৈরি করবা, যেমন তুমি যদি হচ্ছে হিটার তৈরি করো, তাহলে হিটারে তুমি কখনোই চাইবে না যে তোমার মেশানো যে সেমিকন্ডাক্টর তার রোধ কমে যাক, কারণ আমার সেখানে রোধ লাগবে। আমার সেখানে কি তৈরি করতে হবে? টেম্পারেচার তৈরি করতে হবে। আমার সেখানে কারেন্টকে বাঁচাতে হবে, মানে কারেন্টকে আমার থামাতে হবে। থামানোর কারণে সেখানে তাপ তৈরি হবে। আর আমি যদি তৈরি করতে যাই মোবাইল, তাহলে মোবাইলের মধ্যে আমি যে সেমি কন্ডাক্টর ইউজ করবো, কখনো চাইবো সেটা গরম হোক। আমরা ওই ফোন কিনবো না যে ফোন গরম হয়ে যায়, ওই ল্যাপটপ কিনবো না যে ল্যাপটপ গরম হয়ে যায়। আমরা সবসময় কি করব? সেইটা চুজ করে যেটা হচ্ছে চার্জে দিলেও গরম হয় না। তাহলে আমাদের বুঝে শুনে করতে হবে কোনটা মেশাচ্ছি কার সঙ্গে কিভাবে কি। এক্সেসিভ ইলেকট্রন হয়ে গেলে আবার আমাদের রোধ বেড়ে যাবে। আমরা তো আহ, হ্যাঁ, ব্যান্ড তত্ত্ব শিখলাম না? ব্যান্ড তত্ত্ব তো বললাম যে হচ্ছে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে বেশি গেলে শুরুতে কন্ডাক্টিভিটি বাড়ে, কিন্তু পরে যদি আবার টেম্পারেচার বাড়ে তাহলে কি হবে? রোধ বাড়বে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি শিখবো? পি টাইপ, তাই না? পি টাইপ, ওকে। আচ্ছা, তাহলে পি টাইপ মেশানোর জন্য আমরা কেমন ভেজাল নিব? কেমন কত যোজি হতে হবে সেটা? ত্রিযোজি। ত্রিযোজির মধ্যে আমরা কোনটা চুজ করছিলাম আমরা হচ্ছে শেখার ক্ষেত্রে? অ্যালুমিনিয়াম চুজ করছি, আমরা অ্যালুমিনিয়াম দিয়ে শিখবো। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, তাই না? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তাহলে 3। ওকে, তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম ঢোকাই দিই, এর মধ্যে দিলাম, এর মধ্যে অ্যালুমিনিয়াম ঢোকাই দিলাম। এইবার তাহলে ব্যাপারটা একটু ভিন্ন হয়ে গেল। এইবার যে আমাদের হচ্ছে বন্ধন আমরা একটু পরে দিই। আচ্ছা, তাহলে আমরা অ্যালুমিনিয়াম কি করছি? সিলিকনের আমাদের যে সিলিকন দিয়ে তৈরি বা সিলিকনের যে দণ্ডটা, মানে ইন্ট্রিনসিক অবস্থায় যেমন ছিল তেমন অবস্থাতে মনে করো এখন আছে। আমি কেবল হচ্ছে অ্যালুমিনিয়ামটা কি করছি? অ্যালুমিনিয়ামটা তোমার হচ্ছে এর মধ্যে প্রবেশ করাইছি। এইবার কি কাহিনী ঘটবে সেটা দেখো। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, মানে ওর 3টা ইলেকট্রন আছে বহিস্থ কক্ষপথে। সিলিকনের আছে কয়টা? 4টা। তাহলে সিলিকন কয়টা দিবে ইলেকট্রন? সিলিকন দিবে এখানে একটা, এই সিলিকন দিবে একটা, এই সিলিকন দিবে একটা, এই সিলিকন দিবেও একটা। 4জন 4টা দিয়ে ফেলছে। এই পাশে সিলিকনগুলা যুক্ত আছে, কোনো সমস্যা আমরা আঁকি নাই। এই পাশেও সিলিকন আছে, এই পাশেও আছে, চারিদিকে সিলিকনের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ঢুকাইছি। আচ্ছা, এবার অ্যালুমিনিয়াম নিশ্চয় চাইবে যে আমিও তার সাথে বন্ধন তৈরি করে, যেহেতু ঢুকে পড়ছি এর মধ্যে। সেও চাইবে যে আমি তোমাকে একটা ইলেকট্রন দিলাম, আমি তোমাকেও একটা ইলেকট্রন দিলাম, আমি তোমাকেও একটা ইলেকট্রন দিলাম। কিন্তু একে কি দিতে পারবে? আর দেখো তো, এরা কিন্তু দেওয়া সম্ভব না, কারণ অ্যালুমিনিয়ামের আর ইলেকট্রন নাই। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম ইলেকট্রন নাই, তাহলে অ্যালুমিনিয়াম কি করবে? ওর তো একটা লজ্জাস্কর অবস্থা তৈরি হয়েছে যে তুমি আমাকে দিলা কিন্তু আমি তোমাকে দিতে পারলাম না। কিন্তু এখানে কিচ্ছু করার নাই, এখানে চাক্ষুষ লজ্জা কোনো কিছু এখানে করার নাই। কেননা ওর কাছে নাই, তাহলে ও কিভাবে দিবে? হ্যাঁ, ওর কাছে ইলেকট্রন মানে ইলেকট্রন দিয়ে কোনো প্রকার বন্ধন তৈরি করার ক্ষমতা আর নাই। তাহলে তো এখন হচ্ছে ব্যাপারটা কি হয়ে গেল? তাহলে সমস্যা হয়ে গেল যে হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যাক করতেছে না, কিন্তু সিলিকন দিয়ে বসে আছে। তাহলে এবার কি হবে? তাহলে খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন, সে তো এই সিলিকনটাকে ইলেকট্রন দিতে পারে না, কিন্তু এই সিলিকন কি বসে আছে? সে কিন্তু বসে নাই, সে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দিছে, তাই না? দিয়ে দিছে না? দিয়ে দিছে। তাহলে দেখো তো, এই অ্যালুমিনিয়ামটা কি করবে? এই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলবে। দাঁড়াও, তাহলে ইলেকট্রনটা গ্রহণ করলো। গ্রহণ করলে এ কেমন হলো তো বলো তো? আমরা কোন যদি জানি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? সেটা ঋণাত্মক হয়ে যাবে। এবং সে, হ্যাঁ, যেহেতু সে ঋণাত্মক হয়ে যাবে, সে কোনো প্রকার মানে সে কিন্তু মানে যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে বসে আছে, মাঝখানে হয়ে আছে, সে কোনো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে বলতে পারি বদ্ধ, বলা যায় বদ্ধ। ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি বলবো? হ্যাঁ, বলো। অ্যালুমিনিয়াম, হ্যাঁ, ও যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়েছে? ওর 3টা ইলেকট্রন ছিল না বহিস্থ কক্ষপথে? 3টা ছিল, তাহলে ও আর একটা ইলেকট্রন নিল, ওর কি অষ্টক পূর্ণ হয়ে গেল না এখন? ও তো এখন পুরো বদ্ধ হয়ে গেল, ও তো এখন নিষ্ক্রিয়। ও তো চাইবে না যে আমি আর বিক্রিয়া অংশগ্রহণ করি, আমার তো কাজ তো কাজ হয়ে গেছে। মানে বন্ধন তৈরি করার উদ্দেশ্য কি? স্থিতিশীল হওয়া নাকি স্টেবল হওয়া? বন্ধন তো এই জন্য করে যে আমরা ইলেকট্রন শেয়ার আদান প্রদান করে আমরা হচ্ছে একটা অষ্টক পূর্ণ করবো বা স্থিতিশীল হব, বা আমরা দুইয়ের নিয়ম, অষ্টক নিয়ম ফিল আপ করবো, আমরা নিষ্ক্রিয় পরমাণু মতো একটা গঠন তৈরি করব। তাহলে অ্যালুমিনিয়ামে 3টা ছিল, ওর একটা ইলেকট্রনের প্রয়োজন আছে, তাহলে ও কি করলো? সেটা সিলিকন থেকে নিয়ে নিল। তো এখন কি নিষ্ক্রিয় হয়ে গেছে না সে? এখন তো তার ইলেকট্রন বহন করার দরকার নেই, ইলেকট্রন বাড়ে নাই, ইলেকট্রন সে গ্রহণ করে সে কি হয়েছে?
তোমার হচ্ছে নেগেটিভ হয়েছে কিন্তু তার অষ্টক পূর্ণ হয়ে গেছে, সে এখন আর ইলেকট্রন মানে এখন সে আর তড়িৎ পরিমাণ অংশগ্রহণ করবে না। অর্থাৎ সে কেমন হয়ে গেল, বদ্ধ হয়ে গেল। বদ্ধ, গ্রহণ করছে তাহলে কি হবে, নেগেটিভ না পজিটিভ, ঋণাত্মক। তাহলে বদ্ধ ঋণাত্মক, দাতা না গ্রহিতা, গ্রহিতা। তাহলে অ্যালুমিনিয়াম এখানে তৈরি হয়েছে বদ্ধ ঋণাত্মক গ্রহিতায়ন বা বদ্ধ ঋণাত্মক গ্রাহকায়ন অথবা অচল ঋণাত্মক গ্রাহকায়নে পরিণত হয়েছে। বুঝছো কিনা বলো? আচ্ছা, এইবার এই যে সিলিকনটা একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে সিলিকন কিসে পরিণত হলো? ধনাত্মক আয়নকে আমরা কি বলে রাখতেছি? কোন পরমাণুতে একটি ইলেকট্রন ঘাটতি হলে সেটা কিসে পরিণত হয়? হোল। তাহলে এই সিলিকন কিসে পরিণত হয়ে গেল? হোলে পরিণত হলো। তাহলে আমি একটা অ্যালুমিনিয়াম মিশাইলাম, হোল তৈরি হলো কয়টা? একটা। যদি আমি এখানে 5টা অ্যালুমিনিয়াম মিশাই তাহলে কয়টা তৈরি হবে হোল? 5টা। 10টা মিশালে কয়টা তৈরি হবে? 10টা। তাহলে আমার এই যে আমাদের সিলিকনটা ছিল, এই সিলিকনে তো আমাদের এক ইলেকট্রন ঘাটতি, অর্থাৎ এই যে যে তোমার হচ্ছে এই ইলেকট্রন, তার ওর একটা ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা থাকার কথা ছিল, সেটা নাই। নাই বলে সে হোলে পরিণত হয়েছে। তাহলে আমি একটা অ্যালুমিনিয়াম মেশাইলাম, আমার হোল তৈরি হলো একটা। একটা অ্যালুমিনিয়াম মিশাইছি, একটা হোল তৈরি হয়েছে। 10টা মেশালে তৈরি হবে 10টা, 20টা মেশালে 20টা, 100টা মেশালে 100টা। এইবারে সিলিকন যে হোলে পরিণত হয়েছে এর তো এখানে একটা বন্ধন নাই, তো পাশের সিলিকন যেহেতু তার সিলিকন সিলিকন ভাই ভাই, আমিও সিলিকন তুমিও সিলিকন, আমিও মানুষ তুমিও মানুষ, আমরা গান শুনছি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এখানে বলবে সিলিকন সিলিকনের জন্যে একটু সহানুভূতি কি সিলিকন পেতে পারে না? অবশ্যই পেতে পারে। তাই পরের সিলিকন কি করবে, ওর একটা বন্ধন খুলে দিবে যে ভাই তুমি অনেক কষ্টে আছো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তুমি আর বন্ধনটা নাও, এবারে এখানে দিয়ে দিবে। তাহলে হোল এ এবার কিসে পরিণত হলো? হোলে পরিণত হয়ে গেল না? আচ্ছা, তারপরে এর একটা ঘাটতি দেখা গেছে, এবার পাশে সিলিকন বলবে যে ও বলবে যে সিলিকন সিলিকনের জন্য একটু সহানুভূতি সিলিকন পেতে পারে না, বলে হ্যাঁ অবশ্যই পেতে পারে। বলে ভাই তুমি আমার আমার বন্ধনটা তুমি নাও, আমার বন্ধন লাগবে না, তুমি শান্তিতে থাকো, আমি কষ্ট থাকলে কোনো অসুবিধা নাই। তাই ওই এর বন্ধন খুলে এ আবার এর দিয়ে দিবে। এবার এর কষ্ট দেখে এ আবার থাকতে পারবে না, বলে কি ভাই তুমি আমার বন্ধন নাও। এবার এ খুলে ফেলবে, খুলে ফেলে এর বন্ধনটা এবার এখানে ট্রান্সফার করবে। এ কষ্টে আছে বলে এও এখন কষ্ট পাবে, বলে ভাই তুমি আমারটা নাও। তাই বলে এটা এরটা খুলে এ একে দিবে। তাই বলে আবার এর কষ্ট দেখে এ কষ্ট হবে, বলবে কি ভাই তুমি আমারটা নাও, আমার বন্ধন লাগবে না। আচ্ছা ঠিক আছে, তা হলো এর কষ্ট দেখে এ কষ্ট হবে, বলে কি ভাই তুমি আবার আমারটা নাও, আমার কোনো অসুবিধা নাই, তুমি থাকলে আমার কোনো সমস্যা হচ্ছে না, দিল। এবার এর কষ্ট দেখে এ কষ্ট হবে, বলো কি ভাই তুমি ওরা দিয়ে দিলা, আমি আমারটা কেন দিতে পারবো না, নাও তুমি আমারটা নাও, নিল। এবার এই বলবে যে ভাই সবাই দেয়া দিয়ে করছে, আমি কেন দিব না, আমিও তোমাকে আমারটা দিয়ে দিব। মানে এর কষ্ট দেখে, ও সরি আমি উল্টা দিকে আঁকছে আমার, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ। এবার এর ঘাটতি দেখে কি করবে, এ এবার একে দিয়ে দিবে। ও ঠিকই আঁকছিলাম, সরি। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার এ এ এবার মুছে দিয়ে বলবে কি তুমি আমারটা নাও, নিল। এবার এর কষ্ট কি, দেখো তো এই এই সেই কষ্টপ্রাপ্ত ব্যক্তি না? হ্যাঁ, এই সেই কষ্টপ্রাপ্ত ব্যক্তি বলবে কি যে ভাই আমি এমনিতেই পাইছিলাম না, কিন্তু আমার হচ্ছে আমাকে একজন দিছে, তাহলে আমি কিভাবে মানে এখন চুপচাপ থাকতে, আমি দুর্বল ছিলাম ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু আমি তো এখন সবল হয়েছি। দাঁড়াও, হ্যাঁ আমি যখন সবল হয়েছি আমার তো এখন অসুবিধা হচ্ছে না, তাহলে তুমি আমারটা নাও। নিয়ে ও আবার হিসাবে এবারে এর ঝাড়ি দিবে, বলে কি শালা তুই নিজে নাই তো খাইতে পারস না, তোর হচ্ছে নিজের টাকা পয়সা নাই, তুই আবার তোরে দিয়ে আমি দান দিয়ে চালাইলাম, তুই আবার মানে তোরে আমি একটা দিলাম তুই আবার আরেকজনে দিয়ে দিলি, এটা কি কেমন কথা? নে তা, মানে এতই যখন দানশীল তুই, তাহলে তুই আবার আমারটা আবার নে। এইভাবে করে ও আবার দিবে। এখন দেখো তো এই হোল তৈরি হওয়া কি সারা বর্তনে ঘুরতেছে না? যে পাইছিল না তার কাছে চলে আসছে, এভাবে ঘুরতে ঘুরতে সমস্ত জায়গা যতগুলো সিলিকন তুমি নিবা, এখানে 9টা দিয়ে আমরা শিখতেছি, আমরা যদি এখানে 1000টা দিয়েও শিখি, 1000-এর মধ্যে হোল তৈরি হওয়া সৃষ্টি এটা হবে। কিন্তু আমরা অলওয়েজ মনে রাখবা, একটা কথা মনে রাখবা, হোল হচ্ছে তোমার মানে অচল, অচল বাহক। হ্যাঁ, এটা এক জায়গা থেকে বহন মানে এক জায়গা থেকে পরিবাহিত হয় না, মানে ইলেকট্রন যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যদিও আমরা এরপরে যখন বায়াস শিখবো তখন আমরা হোল আঁকবো, হোল এঁকে আমরা বলবো যে হোল এখান থেকে ওখানে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ইলেকট্রন যেভাবে একটা একটা পার্টিকেল যেভাবে
মানে রাস্তা দিয়ে চলতে পারে যেভাবে করে যায়, হোল কিন্তু সেভাবে চলতে পারে না। মানে হোল যেহেতু একটা পুরো একটা পরমাণু, মানে সিলিকন আস্ত একটা হোলে পরিণত হচ্ছে, ও তো কোনো মানে কোনো তোমার হচ্ছে ছোট্ট কোনো পার্টিকেল না, ও একটা আস্ত পরমাণু। ও তো এভাবে এই সিলিকনটা কি এখানে যাচ্ছে বলো তো, সিলিকনটা কিছু সরতেছে? এই সিলিকন কি এখানে যাচ্ছে? সিলিকন তো সিলিকনের জায়গাতে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোল, হোল কিন্তু বাহিত হচ্ছে। অর্থাৎ সিলিকনটা নিজে হোল সৃষ্টি করতেছে, সে আবার পরটাকে হোল বানাচ্ছে, ও আবার এর পরটারে হোল বানাচ্ছে। অর্থাৎ হোল কিন্তু প্রকৃত অর্থে নিজ জায়গা থেকে অন্য জায়গায় সরতেছে না, কিন্তু হোল সৃষ্টি হচ্ছে একটার পর একটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? ইলেকট্রনটা কিন্তু মুক্ত হয়ে বাহিত হচ্ছিল পুরো বর্তনী জুড়ে, বা পুরো ধাতব বন্ধন, ধাতব যে আমাদের যে ইয়েটা, ধাতব যে পদার্থটা, সেই পদার্থের মধ্যে কিন্তু পুরোটা জুড়ে ইলেকট্রন ঘুরতেছিল, কারণ সে একটা নিজস্ব একটা আলাদা স্বাধীন একটা বাহক, সে স্বাধীন, সে পুরো বর্তনী ঘুরে বেড়াচ্ছে বা পুরো মানে পদার্থটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানে যে হোল তৈরি হয়েছে, এই সিলিকনটা তো ওই অবস্থানে আছে, কারণ চারদিকে তাকে বন্ধন দিয়ে আটকানো, চারদিকে সে বন্ধন দিয়ে মানে আটকানো অবস্থায় আছে, সে তো এক জায়গা থেকে যা সরতেছে না, সে তার জায়গাতে আছে। কিন্তু এই সিলিকন যেহেতু হোলে পরিণত হয়, এই পরিণত হওয়াটা মানে ক্লকওয়াইজ বলো বা অ্যান্টি ক্লকওয়াইজ বলো, এটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কখনো এইটা হোল, কখনো এই সিলিকন হোল, কখনো এই সিলিকন হোল। তো যখন সিলিকনগুলো পর্যায়ক্রমে হোল হচ্ছে, আবার হোল থেকে সরে যাচ্ছে, তখন বলতে পারি আমরা যে হোল কিন্তু বাহিত হচ্ছে, তাই না? ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ, ইলেকট্রন যেভাবে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যায়, হোল প্রকৃতপক্ষে সেভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় না। মানে সিলিকনটা যে হোলে পরিণত হলো, এই সিলিকনটা পুরো বর্তনী ঘুরবে না, এই সিলিকন ওই জায়গাটাতে থাকবে। কিন্তু এই সিলিকন কখনো হোল হবে, কখনো তার পাশেরটা হোল হবে, কখনো তার পাশেরটা হোল হবে, কখনো তার পাশেরটা হোল হবে। এভাবে করে সিলিকনগুলো পর্যায়ক্রমে হোল হবে, আবার হোল হবে না। এই হোল হওয়া না হওয়া যে পর্যায়ক্রমিক ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপার দেখলে বাইরে থেকে মনে হবে যে হ্যাঁ হোল এখান থেকে এখানে বাহিত হচ্ছে, মনে হবে যে হ্যাঁ এই সিলিকনটাই বাহিত হচ্ছে, কিন্তু আসলে না, সিলিকনটা সিলিকনের জায়গাতেই আছে। জাস্ট কখনো এ সিলিকন ছিল, কিন্তু এই মুহূর্তে সিলিকন সে নাই, এই সিলিকনটা হোল নাই, এটা এই হোলটা এ হয়ে গেছে। মানে মনে করো চেয়ারম্যান, গ্রামের চেয়ারম্যান, কখনো ও চেয়ারম্যান, কখনো ও চেয়ারম্যান, কখনো এ চেয়ারম্যান, আবার এ না হয়ে এ হচ্ছে, এভাবে করে। কিন্তু চেয়ারম্যানগুলো তো জায়গাতে চেয়ারে বসেই আছে, যেখানে ছিল সেখানেই আছে, তারা জায়গা চেঞ্জ করতেছে না, কিন্তু পর্যায়ক্রমে তারা হোল হচ্ছে বা হোল হচ্ছে না। এই জন্য বাইরে থেকে দেখলে মনে হবে যে হ্যাঁ তারা বাহিত হচ্ছে, কিন্তু আসলে বাহিত হয় না। ব্যাপারটা হচ্ছে তরঙ্গের মতো, মনে আছে যে দেখলে মনে হয় যে একটা স্থান থেকে অন্য স্থানে বাহিত হচ্ছে, কিন্তু আসলে কি তাই হয়? ওপর নিচে কাঁপে, তাই না? পানির স্তরটা ওপর নিচে কাঁপে, কিন্তু সামনে যায় না। হ্যাঁ, ব্যাপারটা এরকমই, যে দেখলে মনে হবে সিলিকনগুলা, মনে হবে যে এই যে এই বেটা সিলিকন, যে সিলিকনটা আগে ছিল না, মানে ঘাটতি ছিল, সেই মনে হবে যে বাহিত হচ্ছে, কিন্তু তা কিন্তু না, ওই সিলিকন ওইখানেই আছে। জাস্ট কখনো ওই মুহূর্তে ও হোল ছিল, এ ইলেকট্রনকে দিয়ে দিছে বলে এ এখন হোল হয়ে গেছে, আবার এ এরা দিবে বলে এ হোল হয়ে যাচ্ছে। এভাবে করে হোল বাহিত হচ্ছে। কিভাবে সিলিকনগুলো হোলে পরিণত হচ্ছে তাই মনে হচ্ছে হোল বাহিত হচ্ছে, কিন্তু আসলে না, সিলিকন বাহিত হচ্ছে না, বাহিত হচ্ছে ওই মানে হোলগুলো পরিণত হওয়া না হওয়ার উপর ভিত্তি করে মনে হচ্ছে যে হোল সৃষ্টি হচ্ছে এবং হোল বাহিত হচ্ছে, কিন্তু আসলে সিলিকনটা তার নিজ অবস্থানে থাকে, ওখান থেকে চেঞ্জ হয় না। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সব থেকে মানে একটা ভাইটাল জিনিস, এটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে আসলে মানে হোল আসলে কি করতেছে, আসলে সে কি আসলে সরে কিনা। হোল কিন্তু তোমার সচল না, হ্যাঁ, হোল কিন্তু অচল, লিখে নাও এটা, হোল অচল, কিন্তু ইলেকট্রন সচল। ঠিক আছে, ইলেকট্রন সচল। আচ্ছা, এইবার আমরা কি করব দেখো, এবার আমরা আগেরটা যা করছিলাম তাপ দিছিলাম, এখানেও তাপ দিব। তাহলে এটা তো তোমাদের আর বলারও দরকার না, তো নিজেরাই বুঝবা। যদি আমি এখানে তাপ দিই তাহলে কি হবে, এটা খুলে যাবে না? হ্যাঁ, এ খুলে যাবে। এ খুলে গিয়ে কি করবে, এখানে যে ইলেকট্রন তৈরি হওয়ার কথা, সেই ইলেকট্রনটা এখানে ঢুকবে এবং এই সিলিকনটা হোলে পরিণত হবে। তাইলে এবার আমাকে বলো, দেখো দেখো আমি এখানে শুরুতে অ্যালুমিনিয়াম মিশাইছিলাম, তাই না? আমার হোল তৈরি হয়েছিল একটা, এই যে একটা হোল তৈরি হয়েছিল, আমি তাপ দিলাম, তারপরে কি হয়েছে, কয়টা হোল তৈরি হয়েছে এরপরে? একটা, একটা। আর ইলেকট্রন কয়টা তৈরি হয়েছে? একটা। তাহলে হোল কয়টা হলো টোটাল? এর একটা হইলো। তাহলে আমি যে কয়টা অ্যালুমিনিয়াম মেশাবো, আমার হোল কয়টা তৈরি হবে, সে কয়টা তৈরি হবে শুরুতেই, তাই না? যে কয়টা অ্যালুমিনিয়াম মেশাবো ঠিক সেই কয়টা আমার হোল তৈরি হবে। মনে করো আমি হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম মেশাইলাম 10টা, তাহলে আমার হোল তৈরি হবে কয়টা, ইলেকট্রন তৈরি হবে কয়টা?
10টা ইলেকট্রন তৈরি হবে শুরুতে, একটা তৈরি হবে না। তাপ দিলাম, তারপরে আমার তাপ দিয়ে আমি 3টা সিলিকনকে ভাঙলাম, তাহলে আমার হোল তৈরি হলো 3টা। ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে দেখো তো কয়টা হয়, 3 13। তাহলে কি আমার এই যে আমার পি টাইপ অর্ধপরিবাহী, সেখানে আমার হোল সংখ্যা অলওয়েজ কেমন, সর্বাধিক না, সব থেকে বেশি না? তাহলে যেই পরিবাহীতে আমার হোল সর্বাধিক বা হোলের সংখ্যা বেশি, তাকে পজিটিভ না বললে সমাজ মেনে নিবে? নেবে না। তাহলে আমাদের এই যে পি হচ্ছে যেই অর্ধপরিবাহীতে হোল সংখ্যা বেশি, সেটাকে আমাদের কি বলতে হবে, পজিটিভ টাইপ, কারণ আমরা জানি হোল ধনাত্মক। আচ্ছা, যেই অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা বেশি, তাহলে সেখানে মুখ্য বাহক কে? হোল। আর গৌণবাহক ইলেকট্রন। আর বদ্ধ ঋণাত্মক গ্রহিতায়নকে ত্রিযোজী, যেটা এখানে আমরা কি ইউজ করছি, অ্যালুমিনিয়াম ইউজ করছি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এতটুকু বুঝতে পারলে মনে করো অধ্যায়ের অর্ধেক ক্লিয়ার হয়ে গেছে। মেন কঠিন ব্যাপার স্যাপার কিন্তু এইটাই। আচ্ছা, যদি বুঝে থাকো বুঝে দিব। ওকে, তাহলে এবার আমার প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা বলো, নেগেটিভ টাইপ মানে এন টাইপ, এন টাইপে আমাদের যে আমরা একটা অচল একটা যে পরমাণু পাই, সে অচলটা কেমন, গ্রহিতা নাকি দাতা? দাতা। দাতাটা কেমন দাতা, ধনাত্মক না ঋণাত্মক দাতা? ধনাত্মক। বদ্ধ নাকি সচল? বদ্ধ। তাহলে বদ্ধ ধনাত্মক দাতায়ন পাই, তাই তো? আচ্ছা, নেগেটিভ টাইপে আমাদের মুখ্য বাহককে ইলেকট্রন, গৌণ বাহককে হোল। ওকে, এইবার বলো পজিটিভ টাইপে আমাদের আমরা কি পাই, আমরা যে একটা আয়ন পাই সেটা কেমন হয়, বদ্ধ হয়, বদ্ধ হয়। আচ্ছা, ঋণাত্মক হয়। আর আর গ্রহিতা হবে। ওকে। আচ্ছা, পি টাইপে আমাদের আমাদের মুখ্য বাহককে হোল, আর আমাদের হচ্ছে গৌণ বাহক ইলেকট্রন। ওকে, আমি এন টাইপে যতগুলো আর্সেনিক মেশাবো, আমার ইলেকট্রন শুরুতে কয়টা তৈরি হবে? ততগুলোই। আচ্ছা, আমি পি টাইপে যতগুলো অ্যালুমিনিয়াম মেশাবো, শুরুতে হোল কয়টা তৈরি হবে? ততগুলো তৈরি হবে। আচ্ছা, এন টাইপে সব সময় কোনটা বেশি থাকবে, ইলেকট্রন না হোল? ইলেকট্রন। আর পি টাইপে হোল বেশি থাকবে। আচ্ছা, পি টাইপে সরি এন টাইপে আমাদের যে একটা আয়ন তৈরি হয়, দাতা বা গ্রহিতা যেটাই বলো, সেটা কি ইলেকট্রন পরিবহন করতে পারে, তড়িৎ করতে পারে? তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে? আ কই, আমাদের যে দাতা বা গ্রহিতা আয়ন যেটা আমাদের হচ্ছে তৈরি হয়, সেটা কি কোনো সেটা? হ্যাঁ। আহ, আচ্ছা, পি টাইপে যেটা তৈরি হবে সেটা, ওটা কি পারে? ওটাও পারবে না। ওটা কেমন হবে, বদ্ধ হবে, তাই না, অচল হবে। ওকে, এন টাইপ তৈরি করার সময় আমরা কেমন যোজি নিব? পঞ্চযোজি। পি টাইপ তৈরির সময় ত্রিযোজি। আচ্ছা, এন টাইপ তৈরির সময় আমাদের এন টাইপের মধ্যে যে সিলিকন ছিল, সিলিকনের সাথে আর্সেনিকটা কোন বন্ধনে যুক্ত হয়? সমযোজী বন্ধন। পি টাইপের সাথে আমরা যে অ্যালুমিনিয়াম সিলিকন, তারা কোন বন্ধনে যুক্ত হয়? সেটাও সমযোজী। আচ্ছা, আমাদের এন টাইপে আমরা যে আর্সেনিক মেশাইছিলাম সিলিকনের সাথে, সেখানে আর্সেনিক এর যে একটা মানে এক্সেসিভ ইলেকট্রন ছিল, সেটা কিসে পরিণত হয়ে যায়? মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। আর অ্যালুমিনিয়াম যে মিশিলাম সিলিকনের সাথে পি টাইপের ক্ষেত্রে, সেখানে ওখানে অ্যালুমিনিয়ামটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় হচ্ছে বদ্ধ ঋণাত্মক, হ্যাঁ, নিষ্ক্রিয়ণে পরিণত হয়। আর অপর যে সিলিকন, সেটা কিসে পরিণত হয়? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবিউলাস, থ্যাংক ইউ। ওকে, তোমরা তো বুঝে ফেলছো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এভাবে ধরে রাখতে হবে, পড়াগুলো রিভাইজ দিবা। আর রেকর্ড আমরা লাস্টে যে কাহিনীটা করলাম, এই যে লাস্টে যে বলা বলি করলাম, এটা রেকর্ডে থাকবে তো? তোমার হচ্ছে কয় মিনিটে থাকবে? 1 ঘন্টা 8 মিনিটে থাকবে। এটা বারবার শুনবা, হ্যাঁ, রিভাইজ দিবা নিজে নিজে, দেখো পারো কিনা, পারতেছো কিনা। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী অঙ্কনের কৌশল শিখবো। ঠিক আছে? কিভাবে আঁকবো, ওই আঁকা শিখে ফেললে আমরা আমাদের, আচ্ছা আঁকাটা আজকে দেখাই দিই, আঁকাটা একদম ছোট্ট, 1 মিনিট লাগবে। দেখো আমরা কিভাবে পি টাইপ আঁকবো, কিভাবে এন টাইপ আঁকবো। ঠিক আছে? এই আঁকা শিখলে আমরা বায়াস শিখতে পারবো। ওকে, এই হলো আমরা শুরুতে আঁকবো হচ্ছে তোমার এন টাইপ। আমরা এইভাবে একটা বক্স আঁকতে হবে। হুম। আচ্ছা, আর পি টাইপের ক্ষেত্রে তাই একটা বক্স আঁকতে হবে।
এটা আমাদের এন টাইপ, এটা পি টাইপ। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন আসলে বক্স আঁকি। বক্সের মধ্যে আমরা কি দিব? আচ্ছা বক্সের মধ্যে আমাদের যে পার্টিগুলো আমরা পড়ছি, তিনটা জিনিস পড়ছি। একটা হচ্ছে দাতা আয়ন বা গ্রহিত আয়ন পড়ছি, আমরা মুখ্য বাহক পড়ছি, আমরা গৌণ বাহক পড়ছি। এবার আমরা সেইগুলো এখানে এখানে আঁকতে হবে। আচ্ছা তো আমাদের এইগুলা মনে করো হচ্ছে সেই, আচ্ছা দাঁড়াও, আমরা এখন সেখানে দাতা বা গ্রহিত আয়নগুলো দিব। মনে করো তিনটা দিচ্ছি, এখানেও তাই। তোমরা আমাকে বলো কোন জায়গায় কোন চিহ্ন দেবে, এখানে কি চিহ্ন দেবে, এখানে কি চিহ্ন দিব? পজিটিভ, দাতা দাতা বা গ্রহিতাগুলো কি তাই হবে? এটা হবে প্লাস। কারণ কি আমাদের আর্সেনিক পরিণত হয়েছিল কিসে? বদ্ধ ধনাত্মক দাতা আয়নে পরিণত হয়েছিল না? হ্যাঁ সেটা আঁকছি আমরা। আর এখানে আঁকবো অ্যালুমিনিয়াম, কি তৈরি ছিল? বদ্ধ ঋণাত্মক গ্রহিত আয়নে পরিণত হয়েছিল অ্যালুমিনিয়াম। ও সরি সরি সরি, আমি বলতেছি আর আঁকতেছি আর এক, মাথায় গ্লুকোজ নাই তো, সেই সন্ধ্যার সময় খাইছে কালকে। ওকে, আচ্ছা এই তোমার হচ্ছে নেগেটিভ। তাহলে এই আমরা রাখলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের এন টাইপের আমাদের মুখ্য বাহক কে ছিল? ইলেকট্রন। তাহলে আমরা ইলেকট্রন এখানে দিব, এই মনে করো 6টা দিলাম। আচ্ছা এখানে আমরা এক্সেসিভ আরও 2টা ইলেকট্রন দিব। আচ্ছা যে কটা ইলেকট্রন আঁকছি সে কটা হোল আঁকবো। হোলকে মনে করো আমরা নীল কালি দিয়ে চিহ্নিত করি, যে কটা ইলেকট্রন সে কটা হোল। আচ্ছা আর এই 2টা ইলেকট্রনের সাথে কোনো হোল থাকবে? থাকবে না। কারণ কি? এই তোমার হচ্ছে যে 2টা ইলেকট্রন ছিল, এটা এটা এক্সট্রা এক্সট্রা আমরা মনে করো মেশাইছিলাম, এই জন্য তো এন টাইপ হয়েছে। অর্থাৎ আমাদের নেগেটিভ টাইপের কারণ তো এইটাই যে আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে এই দুইটার জন্য কোনো হোল তৈরি হয় নাই। এইগুলো হোল আর ইলেকট্রন তৈরি নিষ্ক্রিয় করে দিছে, কিন্তু মোট যে ইলেকট্রন সংখ্যা সেটা বেশি, এই জন্য সেটা নেগেটিভ টাইপ। আর এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে তুমি শুরুতে দিবা হচ্ছে হোল, শুরুতে নীল কালি ইউজ করবা যেহেতু এটা মুখ্য বাহক হচ্ছে হোল। 6টা দাও, আর এখানে দাও 2টা, আর সবুজ কালি দাও, এই একটা, এই একটা, ব্যাস এই 2টা হোল তো এক্সট্রা, তাই জন্য পজিটিভ টাইপ। বোঝা গেছে? আমরা এভাবে করে আঁকবো। আর আমরা হচ্ছে যেহেতু এখানে কালি দিয়ে বোঝাইলাম, মেইনলি আমরা যেভাবে চিহ্নিত দেবো সেটা শেখাই। ইলেকট্রনকে প্রকাশ করবো আমরা হচ্ছে এইভাবে, এই যে গোল করে ভরাট করে দিব, আর হোল ফাঁকা থাকবে। বুঝছো? গোল করে আমরা ভরাট করে দিব হচ্ছে ইলেকট্রনকে, এই হলো ইলেকট্রন। আর হোল হচ্ছে তোমার এরকম ফাঁকা থাকবে, মানে মাঝখানে হোল থাকবে এই আর কি। ঠিক আছে, আমরা এভাবে করে আঁকবো। ওকে, তাহলে আমরা হচ্ছে পি টাইপ এন টাইপ আঁকা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা পি টাইপ এন টাইপের তড়িৎ পরিবহন কৌশল শিখবো। তড়িৎ পরিবহন কৌশল শেখার পর আমরা চলে যাব কোথায়? পিএন জাংশন ডায়োড আর বায়াস। ঠিক আছে, বায়াসটাই আমাদের এই অধ্যায় সব মানে মোটামুটি সিকিউর জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা ফরওয়ার্ড বায়াস শিখবো, রিভার্স বায়াস শিখবো। ঠিক আছে, এরপর আমরা ইয়ে রেকটিফায়ার শিখবো, সুইচ শিখবো। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো আজকে পড়াশোনা নিয়ে। ওকে, আচ্ছা তোমাদের পড়াশোনাগত নিয়ে যে প্রশ্ন ছিল সেটা অন্য একদিন করে দিব। হ্যাঁ, আর এই শুক্রবারে হচ্ছে নেক্সট চলচ্চিত্র পরীক্ষাটা নিব আমি। খুবই দুঃখিত, একটু মানে পড়াশোনার প্রেশার চলতেছে, হ্যাঁ এই জন্য নিতে পারি নাই। গত শুক্রবারে তোমার হচ্ছে, গত শুক্রবারে তোমার হচ্ছে কারেন্ট ছিল না, সন্ধ্যা থেকে কারেন্ট নাই, সব চার্জও শেষ, তোমার ফোন দিব বা জানাবো কোনো ওয়ে নাই। হ্যাঁ মোবাইলের ও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ক্লাস আজকে এই পর্যন্তই, রেকর্ড অফ করে দিই।